ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমি কৃষক হইতে চাই যদি, তাহলে কি সমস্যা ভাই? একটা মজার একটা কনসেপ্ট মাথায় করছেন, সেটা হচ্ছে হুম, গিয়ে যে বাংলাদেশের মানুষের একটা সব থেকে বড় স্বপ্নদোষ হচ্ছে এই অ্যাডমিশন টেস্ট। ঘরে আগুন লাগছে, এটা মাঝে মধ্যে লাগে। এখন আপনার যে ডিউটি আপনার ওয়াইফের উপরে সেই ডিউটি দিতে হবে, সেম, 50-50। কাইন্ড অফ। আমি আগুন নিভাইতে এক বালতি পানি দিলে আপনাকেও দিতে হবে আর আমার ওয়াইফকেও দিতে হবে। এটা নিয়ে আপনার একটু কথাবার্তা আমি শুনতে চাই ভাই। এবার কিছু বলবো বেজন্মা পুরুষের জন্ম হইল যারা ওয়াইফদেরকে ফোর্স করতেছে, তুই টাকা আনিস না কেন, এই আমাকে যৌতুক দেওয়া লাগবে, আমার বাড়ি এই কই। জায়গাটাতে সমস্যা ভাই। হ্যাঁ, এই যে এরা কিন্তু এদেরকে কিন্তু সোসাইটি নষ্ট করছে প্রথমে। কারণ এখনকার সময় আপনি যদি দেখেন, ছেলের মধ্যে অনেক মানে মেয়েলি স্বভাব চলে আসছে, অনেক মেয়েলি। ড্রেস আপ থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, চালচলন থেকে শুরু করে, আমার না এটাতে খুব সমস্যা এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা। আপনি কালকে থেকে অফ করে দেন 80% অ্যাটেন্ডেন্স, কয়টা স্টুডেন্ট আসে দেখবো, ক্লাসে কয়জন আসে শিখার উদ্দেশ্যে। আরেকটু অন্যভাবে বললে কিন্তু গায়ে লাগবে ভাই। যে মনে করেন যে আপনি শিওর আজকে না গায়ে যে লাগাই দেন ভাই, সমস্যা আপনি নেই। শিওর না যে আপনি ছেলে নাকি মেয়ে, তাহলে আপনি কিভাবে শিওর যে আপনার বাপকে? এইটাই এটা বললে একদম ফাটে গেছে ভাই। কিন্তু বিয়ের ক্ষেত্রে হবে না, বিএফ দেওয়া যাবে না। বিয়ের ক্ষেত্রে এমন কিছু উইয়ার্ড রুল আমরা সেট করছি, দুজনকে আলাদা আলাদাভাবে সেটেল হইতে হবে, এই ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়া। কিন্তু আপনি একটা জিনিস এখানে দেখবেন যে বাংলাদেশের কিন্তু বেশিরভাগ বাপ মা এটা জানে যে তার ছেলে মেয়ে কর্ন দেখে, অ্যাবসলিউটলি জানে, এটা জানে। গ্রামের মানুষ অফিসার, এই টার্মটা মানে ও একটা অফিসার, মানে আমাদের যে গভর্নমেন্টের চাকর, এই জিনিসটাকে ছোটবেলা থেকে খুব বেশি এমফেসাইজ করা হয়েছে, ও একটা অফিসার। ভাই এআই যেই লেভেলে ডেভেলপ হচ্ছে, একটা ছেলে যদি জাস্ট প্রম্পট ঠিকভাবে দিতে পারে, বহুত কিছু করে ফেলতে পারবে। আমার একটা জিনিস খুবই মানে কষ্ট লাগে যে হুজুরদের মধ্যেও মারামারি। চিন্তা করা যায় যে নামাজ পড়ার কথা কেন বললেন, আপনি তো তাহলে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, ধর্মর ব্যবসা করে ওই প্রফিটটা কেমনে পায়, মানে ধর্মটা কি বেচে না কি, এটা বুঝি না ভাই। মানে সবকিছু তো ধর্ম টানি না ভাই, সবকিছু অটোমেটিক্যালি ধর্মের ভিতরেই। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা একটা ধর্ম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি পডকাস্ট অ্যারেঞ্জ বাই এডেড গ্রুপ। রিসেন্টলি বাংলাদেশে বেশ বড় একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে 25 ব্যাচের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে দিছে। তো বুয়েটেকে ফার্স্ট হয়েছে, এগুলো নিয়ে বেশ কথাবার্তা। এডটেকের একজন মানুষ হয়ে আমার কাছে বারবার মনে হয়েছে যে যে বাচ্চাটা চান্স পাচ্ছে, ধরেন আমার কাছ থেকেই পাচ্ছে, তাকে নিয়ে যদি আমি কথা বলি, তাহলে যে বাচ্চাগুলো চান্স পাচ্ছে না তাদেরকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। বলার যেহেতু আছে, তখন আমি এমন একজন মানুষের কথা চিন্তা করছি যে এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছেন। আমার সাথে আজকে আছে ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটির ফাউন্ডার আসিফ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, একটু কাইন্ড অফ মেন্টালি একটু বলতে পারেন যে একটু আটকায় আছে আর কি। এডটেকের মানুষ হয়েও আমি এর বাইরে অনেক কিছু করার চেষ্টা করি বাচ্চাদের নিয়ে আর কি ভাই, যেগুলো আপনার সাথে অনেক কিছুতে অ্যালাইন করে বা ম্যাচ করে ভাই। আপনার কাছে কি মনে হয় ভাই, এখন এই যে এডটেক সিনারিও যেটা, কতজন চান্স পাইলো, কে ফার্স্ট হইলো, তাকে নিয়ে নাচানাচি, বাকিরা কি চলে যাবে, মরে যাবে ভাই? এইটাই তো ভাইয়া, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের মানুষের একটা সব থেকে বড় স্বপ্নদোষ হচ্ছে এই অ্যাডমিশন টেস্ট। মানে আমি তো দেখছি, আমি তো নিজেই সিস্টেম থেকেই বড় হয়েছি, আমি তো একদম মানে বাইরে থেকে কথা আসিনি। আমি কেন এই কথাগুলো বলি, অবশ্যই আমার মধ্যে কিছু রিয়েলাইজেশন আসছে, তাই আমি কথাগুলো বলি। তো এই অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা একটা স্টুডেন্টের মাথায় এমনভাবে ঢুকায় দেওয়া হয় যে ধরেন সে যদি কাইন্ড অফ একটা পাবলিকের সিট না মারতে পারে, তাহলে তাকে মরতে হবে। ব্যাপারটা কাইন্ড অফ এরকম। মানে আমি জাস্ট একটা কথা বলবো যে যখন আমরা স্কুলের দিকে থাকতাম বা কলেজের সময়, ওই যে বুয়েটের ভাইয়া আসতো, মেডিকেলের আপু ভাইয়া আসতো, তো টিচাররা কাইন্ড অফ ওদেরকে নিয়ে একটা মারাত্মক, মানে কে আসলো ভাই, কি একটা ভাই অবস্থা। তো এরকম অনেক ছোটোখাটো ফ্যাক্ট আছে যেগুলোর কারণে আমাদের খুব মনে হইতো যে আসলে মনে হয় আমিও খুব সাকসেসফুল কেউ হইতে পারবো ওই জায়গায় গেলে। তো আমাদের ওই মিশন অ্যান্ড ভিশন তখন কি থাকে স্কুল কলেজ থেকে, যে জাস্ট খুব ভালোভাবে স্কুলটা পার করি, কারণ স্কুল ভালো হলে আমার কলেজ ভালো হবে, কলেজ একটা ভালো হওয়া মানে আমার অ্যাডমিশনটা ক্লিয়ার। কিন্তু আমাদের মেইন টার্গেটটাই থাকে হচ্ছে অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট করা। মানে বিষয়টা এরকম যে আমার অন্য কোনো কিছুর চিন্তা করার এখানে প্রয়োজন নাই, আমার হচ্ছে এইচএসসি লাইফটার মেইন টার্গেট হচ্ছে একটা অ্যাডমিশন সিজনে ভালো একটা কিছু করা। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে বাংলাদেশে দেখেন প্রত্যেক বছর প্রায় 13 লাখ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিচ্ছে, পাবলিকের সিট আছে 50,000, 40-50,000। তার মধ্যে সবগুলো আবার ওই রকম না। এখানে হাইলাইটেড কারা হয়, ফার্স্টে বুয়েটের কথা বলতে পারি, আমরা মেডিকেলের কথা বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে পারি, সিকে
হ্যাঁ 5,000 এই এই সিকিউরিটির কথা মানুষ এটা সেকেন্ডারি, কারণ এইটাকে মানে বুয়েটকে কেউ ব্র্যান্ড বানায় ফেলছে। মানে আমরা তো আবার ইঞ্জিনিয়ারিং পড়ি না, আমরা বুয়েটে পড়ি ভাই। বুয়েটে পড়ি ভাই, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি না ভাই, এইটাই আর কি। সো মানে বিষয়গুলো এরকমই হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে আমাদের হচ্ছে কাইন্ড অফ আলাদা আলাদা ভার্সিটির মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সাবজেক্ট কোনটা কোথায় পড়বো, ভার্সিটির ভিতরে ডিপার্টমেন্ট ওয়াইজ ডিফারেন্স আছে ভাই। হ্যাঁ মানে দুইটা ডিপার্টমেন্টের মধ্যে মারামারি লাগে। বুয়েটের সিভিল আর ট্রিপল এই ভাই সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিন মারামারি করে, কোনটা বড় ডিপার্টমেন্ট। এগুলাই আমাদের লাইফ হয়ে গেছে ভাই। ভাই আমি আসলে না এটা মানে কোনো ভিডিওতে না আউট লাউড এই কথাটা বলি নাই যে আমি নিজে টেকেরই মানুষ হুম এবং নিজে এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আপনার মতো, আমিও নর্মালি। বাট আমি আসলে ভাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে নেক্সট জেনারেশন ক্রিয়েট করার তৌফিক দেন, তারা কোনোদিনও কোনো একটা নোংরা এডুকেশনাল সিস্টেমে থাকবে না। এই জিনিসটা মাথায় রেখে ভাই আমি আমার পড়ালেখা যেটা এখন এক্সিস্টিং হয়ে আছে, তো ভাই আমরা এটার ভিতরেই জন্ম নিয়েছি, কিছু বলার নেই। এই এডুকেশনটা আমরা যখন ব্রেনই ক্রিয়েট হয় নাই তখন থেকেই আমরা কেজি নার্সারি এই আমি চাই এই বাচ্চাগুলো যেন এক্সট্রা কিছু কন্টেন্ট পায়। আমাদের এরকম একটা প্লেলিস্ট আছে আলটিমেট সিলেবাস, যেটার অনেকগুলো কন্টেন্ট ভাই আপনার কন্টেন্টের কাছাকাছি চলে যাবে, আপনার লেভেলে যাবে না, আপনার টপনচ কন্টেন্ট। বাট আমরা চেষ্টা করি তাদেরকে পড়ালেখার বাইরে, মানে এই নেমিংটার পিছনে একটা নাম আছে। আপনি যেমন ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটি দিচ্ছেন, প্রবাবলি পিছিয়ে পড়া স্টুডেন্টদের নিয়ে কাজ করেন, যারা ব্যাক বেঞ্চে বসে বলে, সোসাইটি যাদেরকে ঘৃণা করে। আমাদের টার্গেট ছিল যেই সিলেবাসটা আমাদেরকে ধরাই দিচ্ছে, দিস ইজ নট দ্য এক্স্যাক্ট সিলেবাস দ্যাট উই নিড টু নো। আমাদের রিলিজিয়ান ইসলাম কি বলে, কি কি ভুল শিখাচ্ছে, টোটাল সিস্টেমটি কি, সেটার এগেনস্টে কথা বলা ভাই। আমি ছোট ছোট টপিক করে আজকে একটা একটা করে আসবো। আমি আমার এটারও উত্তর দিব কেন বললাম যে আমার বাচ্চাকে আমি এই সেগমেন্টে ফেলবোই না ভাই, মাফ চাই। এইটা নিয়ে আমরা ব্যাখ্যা করবো ভাই। আসলে আমরা শুরু থেকে আসি ভাই। যেমন আপনার ভিডিওটা দেখে, আপনার সবগুলো ভিডিও দেখে আমার কাছে বারবার এটা মনে হয়েছে যে টোটাল এডুকেশনাল সিস্টেমটা চায় যে আমরা যেন পুরুষ না হইতে পারি। মানে আমাদের মধ্যে যে ম্যানলি একটা অ্যাট্রিবিউটটা থাকে, যে ধরুন ঘরে আগুন লাগছে, আমি জানি যে এটার সলিউশন আমাকে করতে হবে, ডু অর ডাই। সোসাইটি চাচ্ছে যে আগুন লাগছে, সমস্যা কি, আগুন লাগুক না। এরকম যে সোসাইটি যে পিনিকটা দিচ্ছে যে আগুন লাগলে তো সমস্যা নাই, ইটস ওকে, লাগবেই, মাঝে মধ্যেই লাগে। আগুন ঘরে আগুন লাগছে, এটা মাঝে মধ্যে লাগে। এখন আপনার যে ডিউটি, আপনার ওয়াইফের উপরে সেই ডিউটি দিতে হবে 50-50 কাইন্ড অফ। আমি আগুন নিভাইতে 1 বালতি পানি দিলে আপনাকেও দিতে হবে, আর আমার ওয়াইফকেও দিতে হবে। এটা নিয়ে আপনার একটু কথাবার্তা আমি শুনতে চাই ভাই সামনাসামনি। মানে আমি যেটা এখানে মানে রিয়েলাইজ করছি, আমরা আসলে নারী পুরুষের সমতার যে ব্যাপারটা, এটা নিয়ে সবসময় কথা বলি। কিন্তু আমি সবসময় ভাইয়া, আমি যখন কোনো কথা বলি, আমি রিলিজিয়নকে 1 নম্বরে রাখি। কারণ যেইটা রিলিজিয়নে বলা আছে এর বাইরে কোনো কিছু বলার সুযোগ আমার নাই। আমি কোনো কিছু অন্য কোনো কিছু থেকে ম্যানিপুলেটেড হয়ে কোনো কিছু বলতে চাইও না, বলতে পারবো না। অ্যাজ এ মুসলিম এটা আমার সব থেকে বেশি প্রায়োরিটি হওয়া উচিত। আমার যদি এখানে এখন 1টা সাবস্ক্রাইবার থাকে, তাও আমি তাকে সেটা বলবো। আমার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, আমি তাদেরকেও সেটা বলবো। আসলে কুরআন সুন্নাহ মোতাবেক যেটা হয়, নারী পুরুষের কিন্তু আলাদা রোল। আমি একটা ছেলে মানুষ, আমার আলাদা কিছু রোল আছে, একটা মেয়ে মানুষের আলাদা কিছু রোল আছে। কিন্তু আপনি দেখবেন যে সোসাইটি কলেপস করে কোন জায়গায়, যখন এই রোল দুইটাকে এক করার ট্রাই করা হয়। ঠিক আছে, এই রোল দুইটা যখন আমি একটা ছেলের জন্য আমরা ছোটবেলায় মিনারা জুড়ে কার্টুন দেখছি, এগুলা ভাই আমার কাছে খুব স্ক্যাম মনে হয় ভাই। ঠিক আছে, মানে বিষয়গুলো না ছোটবেলা থেকে আমাদের মাথায় এমনভাবে ঢুকায় দেওয়া হয়। মিনায় মাতবর, মিনায় যে কোন মাতবরি, মানে ও একটা মাতবরি করতেছে, ও হচ্ছে রাজুর সমান হইতে চাইতেছে ওর সামথিং। আমরা বিষয়গুলোকে মানে ওইভাবে দেখতে 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 ওই পর্যায়ে নিয়ে চলে আসছি। এই কারণে আপনি আমাকে একটা কথা বলেন, এখানে যদি একটা ছেলেকে মানে কঠিন মারা হয়, কোনো স্পটলাইট পাবে না, একটা মেয়েকে মারা হোক। আপনি এইভাবে চিন্তা করেন, ধরেন আজকে মিটিং এ 2 জনই হোস্ট অথবা 2 জনই গেস্ট, সমন্বয় করেন, কিভাবে পসিবল? ধরেন আমিও হচ্ছে উপস্থাপক, আপনিও উপস্থাপক, তাহলে কিভাবে আগাবে ভাই? আমি বলি ভাইয়া, আমরা একটা ছেলে মানুষের কিছু অবশ্যই রেসপন্সিবিলিটিস আছে, তাই না? একটা ফ্যামিলি লিডারকে একটা ছেলে মানুষ, সোজা হিসাব, এটা একদম সোজা হিসাব। কিন্তু একটা মেয়েকে যখন সেম জায়গাটা দেখানো হচ্ছে, ইভেন আপনি দেখবেন কর্পোরেট ওয়ার্ল্ডে যখন একটা মেয়ের আন্ডারে অনেকগুলো ছেলে কাজ করতেছে, সে কি মনে করতেছে, তার ওই থিঙ্কিং প্রসেসটা কি? একটা ছেলেকে সে যেটা বলতেছে, সেই অর্ডারটা সে পালন করতেছে, সেই জিনিসটা সে বাড়িতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তার স্বামীর সাথে, তাই না?
বিষয়টা দেখেন আপনি, এই এই জায়গায় তো সোসাইটিটা কলেপস করে। কারণ আমি যদি এইটা জাস্ট আমার যদি মেন প্রিন্সিপাল ঠিক থাকে, অ্যাজ আ ম্যান এই কাজগুলো আমার, অ্যাজ আ উইমেন এই মানে অন্য বাকি কাজগুলো তার। ভাই আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা জায়গা ভাইয়া, একটা হচ্ছে ঘর, একটা হচ্ছে বাহির, তাই না? এখন ঘরটাকেও বাহির বানায় দিচ্ছে ভাই। ঘরটাকেও ঘরটাও বাহির- একটা ব্যাটেল। কারণ ভাইয়া আমি যদি বাহিরের দুনিয়াটা জয় করি, আমার স্ত্রী যে হবে তাকে ঘরটা সামলাইতে হবে। এইটাই তো আমাদের রুল হওয়া উচিত, তাই না? আমরা যদি দুইজনেই বাহিরের ওয়ার্ল্ডে লাইক এইটা করি, সো ঘরকে সামলাবে। বাট আমরা বিষয়গুলোকে এমনভাবে মানে এখানে কেউই ঠিকভাবে ব্যাপারগুলো বোঝে না। সো এইরকম কথা বলে মানুষ মনে করে তাহলে কি মেয়েরা পড়াশোনা করবে না, তাহলে কি তারা স্কুল কলেজ ভার্সিটিতে যাবে না? ব্যাপারগুলো কখনোই এরকম না। কিন্তু কাইন্ড অফ এই জিনিসটাকে নিয়ে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে অর সামথিং, সো এটার কোনো অ্যান্সার আপনি ঠিকভাবে বলতেই পারবেন না, আপনি দিতেই পারবেন না। আমি একটা সূক্ষ্ম ব্যাপার এখানে অবজার্ভ করছি ভাই, জি সেটা ভাই। হইতেছে এই যে শিক্ষার মধ্যে তো এই জিনিসটা ঢুকাইছে, তাই হ্যাঁ, না? হ্যাঁ। মানে এটা কিন্তু আমার মনে হয় ক্লাস 4-5 থেকেই ঢুকছে। মানে হুম। আমি জানি না 4-5 এর বাচ্চা এটা বুঝবেও না, বাট হুম। তাও এখান থেকে খাওয়াচ্ছে। এটা না 2টা স্টেপে করছে আমার হুম। কাছে লাগে। হুম। স্টেপ নাম্বার 1 হচ্ছে করাপ্টিং দ্য মেন, মানে হুম। আমাদেরকে করাপ্টেড করছে, হুম। এক্সপ্লেইন করতেছি। আর সেকেন্ডটা হচ্ছে উইমেনদেরকে একটা এক্সকিউজ দেওয়া শিখাইছে। ব্যাপারটা কিরকম, ধরেন একজন প্রপারলি গ্রাউন্ড আপ ম্যান যে হুম। তার ফ্যামিলির জন্য জান জীবন সব দিতে পারে, সে তার ওয়াইফকে কাজ করতে দিচ্ছে না। মানে দিচ্ছে না বলতে সে বাধা দিচ্ছে না, সে বলতে তুমি কেন কাজ করবা, প্রয়োজন নাই, তার কাজ করার প্রয়োজন ধরে নাই। হ্যাঁ। এই লোকগুলা বলতেছে যে হুম। সবকিছু সমান। তার মানে হুম। আমি যদি এভাবে চিন্তা করি ইটের ভাটায় কাজ করাও তো সমান তাইলে। হুম। তো ধরেন যেহেতু সব পেশা সমান ভাই, হুম। আমি ব্যারিস্টার হই আর ইটের ভাটায় হুম। ইট হুম। ভাঙি, হুম। দুটো সেম। হুম। তাহলে আমার বউ যদি ব্যারিস্টার হইতে পারে, কারণ আমি ব্যারিস্টার, তাহলে আমি যদি আজকে ইটের ভাটায় কাজ করি, আমার বউকে যদি ধরেন একজন তার বউকে টান দিয়ে নিয়ে চলে গেল যে ইটের ভাটায় কাজ করবে, এটা কিন্তু সোসাইটি বলবে নারী নির্যাতন, বলবে না? তাহলে মানে জিনিসটা চিন্তা করেন যে ধরেন আমার বা যে কারো ওয়াইফ, সে হয়তো এসি রুমে বসে কাজ করতে চায়, কারণ সেটা অনেক সম্মানিত জায়গা হুম। আমাদের কাছে মনে হয়। আবার এই সেম লোক যারা ফেমিনিজম প্রমোট করতেছে তারা বলে সকল কাজ সমান, সকল মানুষ সমান। হুম। তাহলে এখন ধরেন হাজব্যান্ড হচ্ছে গাড়ি ময়লার গাড়ি টানে, মানে হাজব্যান্ড যদি তার ওয়াইফকে ফোর্স করে যে তুমিও কাজ করবে, নারী পুরুষ সমান, তুমিও ময়লার গাড়ি টানবা, তখন কিন্তু এটা নারী নির্যাতন হয়ে যায়। সো ঘটনা যেটা ঘটাইছে, আগে আমাদের মেনদেরকে করাপ্টেড করছে ইন আ ভেরি সূক্ষ্ম ওয়ে ভাই। সূক্ষ্ম ওয়েটা কীরকম, যে ইট ইজ ওকে যদি আপনার ধরেন সে ওয়াইফ বা আপনার প্যারেন্টস এনিবাডি না খেয়ে অসুখে মারা যাচ্ছে, ইটস ওকে, মানে এটা হইতেই পারে। কারণ তমুকের বউ তো ভাই বিসিএস ক্যাডার, আপনার বউ কেন বিসিএস ক্যাডার না? তমুকের বউ মেলা টাকা কামায় ভাই, তমুকের বউ 70,000 কামাচ্ছে মাসে। ওই যে তুমি দিবে কিছু আমি দিব কিছু, তার থেকে তৈরি হবে ছোট্ট একটি কিছু, এইরকম একটা কন্টেন্ট আমাদের মাথায় ছোটোবেলা থেকে খাওয়াচ্ছে, যে যেইখানে অ্যাজ আ ম্যান আমার বলতে পারা উচিত যে তোমার কাজ করতে হবে কেন, তুমি করলে করো না ভাই, কিন্তু কে কাজ করতে চাবে ভাই? আপনাকে যদি বলি যে মাসে মাসে আপনাকে 1 কোটি করে টাকা দিব, আপনি কাজ করতে আসবেন কেন ভাই? সেটাই তো ভাইয়া। যে এখন প্রথমত উইমেনদেরকে করাপ্টেড করে দিল, যে মানে মেনদেরকে, মাই ব্যাড, মেনদেরকে করাপ্টেড করে দিল যে ভাই আপনি কেন সব করতেছেন, আপনার ওয়াইফে তো করতে পারে। আমরা যখন করাপ্টেড হওয়া শুরু করলাম, এইবার কিছু বলবো বেজন্মা পুরুষের জন্ম হইল, যারা ওয়াইফদেরকে ফোর্স করতেছে তুই টাকা আনিস না কেন, এই আমাকে যৌতুক দেওয়া লাগবে, আমার বাড়ি এই কই? জায়গাটাতে সমস্যা ভাই। হ্যাঁ। এই যে এরা কিন্তু এদেরকে কিন্তু সোসাইটি নষ্ট করছে প্রথমে। কারণ আমাদের ইসলাম কিন্তু ভাই আস্তাগফিরুল্লাহ, যৌতুক ভাই আস্তাগফিরুল্লাহ ইসলামে। উল্টা আমার টাকা দিতে হবে বিয়ে করার জন্য, কাবিন করতে হবে, ছেলের কথা বলতেছে অবশ্যই। উল্টা কিন্তু। তো এই ছেলেগুলোকে নষ্ট করে দিল যে আচ্ছা মামা বিয়ে করলে তো এই যে রোলেক্স ঘড়ি পাওয়া যাবে, ওটা রোলেক্স আমার মজা করে বলতেছে, এই যে পাওয়া যাবে রোলস রয়েস পাওয়া যাবে, এসে রোলস রয়েস, টিভি, ফ্রিজ, আলমারি সবকিছু। চিন্তা করেন এই ছেলেটা যখন ফোর্স করা শুরু করলো, এটা হচ্ছে স্টেপ 1, ছেলেদেরকে করাপ্টেড করে দিল। এবারে স্টেপ 2 হচ্ছে এই ছেলেগুলো যখন, এই বেজন্মাগুলো যখন তার ওয়াইফের গায়ে হাত তুলে যে আমার বাসায় কেন ফ্রিজ আনিস নাই তুই, তমুকের বউ তো আনছে, এই মেয়েটার গায়ে যখন এবার হাত তুলতেছে, এই মেয়েটা হয় নিজে জব খুঁজবে, কারণ তার রেসপেক্টে গায়ে হাত লাগছে 100%, সে নিজে জব খুঁজবে, অথবা তাদের যখন একটা মেয়ে সন্তান হবে, সেই মেয়ে সন্তানকে শিখাবে বেটা মানুষের বিশ্বাস করিস না। সো ইজি সিস্টেম, আগে পুরুষদেরকে করাপ্টেড করে দিল, এবার উইমেনদেরকে এক্সকিউজ অটো। এখন তো উইমেনদের কিছু করার নেই। এখন আপনি চিন্তা করেন, যেই বাসায় পুরুষটা ঢুকে বউটাকে ধরে মদ খেয়ে মারতেছে, ওইখানে বউটার কি করার আছে ভাই? তার তো বের হইতে হবে। তাহলে এই যে ওয়েতে নষ্ট করছে, এই কারণে এখন অনেকেই বলবে যে ভাই তাহলে আমরা কী করবো। বাট সমস্যাটা তো প্রথমে ছিল এই যে এডুকেশন থেকে তো শিখাইলো ছেলেটাকে যে ইটস ওকে তুমি যদি এটা করতে না পারো ভাই। এই যে সূক্ষ্ম অবজারভেশনটা, এটা কিন্তু একটা খুব বাজে লুপ ভাই, খুবই বাজে একটা লুপ। যে প্রথমত ছেলেটা ক্রিপেলড, এবার সে মেয়ের উপরে নির্ভরশীল, মেয়ে দিতে না পারলে মেয়ের গায়ে হাত তুলতেছে,
এইবার মেয়ে বলতেছে যে বেটা তো গায়ে হাত তুলে আবার টাকা নিয়ে খোটা দেয়। কোন ম্যান মানে ইজ দিস ইভেন আ ম্যানলি ট্রেড যে আমি একজন মানে সে তার ওয়াইফকে বলতেছে যে তাহলে সে বিয়ে করছে কেন? কেন করছে ভাই? এটা দায়িত্ব এটাই। তো তার ছিল, তাই না? কারণ বিয়েটা কেন আমি করছে? যখন বিয়ে করতেছি, আমরা জাস্ট বিয়েটাকে না মানে এখন যেটা এমনভাবে করা হয় যে বিয়েটা জাস্ট ফিজিক্যাল নিড ফুলফিল করার জন্য। এটা কখনোই এরকম না। সো আমি যখন বিয়ে করতেছি অর সামথিং, আমার সবার আগে রেসপন্সিবল হইতে হবে। আমাকে রেসপন্সিবিলিটিগুলো নিতে শিখতে হবে। এই ব্যাপারটা এখানে দেখতে হবে। সো আমার যেটা মনে হয় ভাইয়া, এখনকার সময় আপনি যদি দেখেন, ছেলের মধ্যে অনেক মানে মেয়েলি স্বভাব চলে আসছে। অনেক মেয়েলি ড্রেস আপ থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, চালচলন থেকে শুরু করে, প্রত্যেক জায়গায়। মানে আমি জাস্ট মানে নিজেকে উইক প্রুফ করার জন্য বহুত কিছু করতেছি। আপনি একটা ছেলের একটা ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখবেন, সে জাস্ট কী কী করে রাখছে। মানে কোনো কিছু একটা হচ্ছে, সে নিজেকে উইক প্রুফ করার জন্য একটা রিলেটেবল রিল শেয়ার করতেছে। এইরকম ব্যাপারগুলো এখন খুব হচ্ছে। কারণ লাইক এখন একটা সময় এরকম ছিল যে আমি স্ট্রং, এইটা আমি খুব মানে প্রাউডলি প্রমোট করতাম। এখন আমি খুব উইক, এটা আমি খুব প্রাউডলি প্রমোট করতে চাই। আমি সারা রাত পড়ালেখা করি নাই, রিল টিল দেখতেছি, এই মায়ামুয়ার জন্য কান্তাছি, এই জিনিসগুলা ভাই এখন খুব মানে এই ব্যাপারগুলো হয়ে গেছে। তার মানে চিন্তা করেন কিভাবে আমাদের মাথায় এই ব্যাপারগুলো ঢুকায় দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এখন আমি যেটা একটু আগে বললাম যে একটা সোসাইটি কখন কলেপস করে, আমি যদি নিজেকে সবসময় এইভাবে উইক প্রুফ করি যে আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার দ্বারা কিছু পসিবল না, কিন্তু অ্যাজ আ ম্যান আমাকে ওই রেসপন্সিবিলিটিগুলো নিতে শিখতে হবে। আমার জীবন আর একটা মেয়ের জীবন কখনো সেম না ভাইয়া। আপনি একটা মেয়ে যদি হন 15-16 বছর বয়সে, দেখতে ভালো হইলে আমার পরে লাইফ নিয়ে সেরকম কোনো টেনশন থাকবে না। কারণ আমার হচ্ছে বিয়ে হয়ে যাবে ওর সামথিং, আমি ইজিলি খুব মানে লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারবো। কিন্তু 15-16 বছর বয়সে আমার বাপের কাছে আমাকে 100 টাকা চাই নিতে হয়েছে। সো কখনোই একটা ছেলে মানুষের লাইফ আর একটা মেয়ে মানুষের লাইফ সেম না। অনেক ক্রাইটেরিয়া এখানে কাজ করে। আমাকে প্রেশার নিতে শিখতে হবে। আমাকে হচ্ছে অনেক টাফ সিচুয়েশন আমি কিভাবে নিজেকে সামলায় রাখবো সেটা আমাকে শিখতে হবে। এই রেসপন্সিবিলিটিগুলো যখন আমি নিতে পারতেছি না, হুটহাট করে যখন আমি বিয়ে করতেছি, তখন এই প্রবলেমগুলো শুরু হচ্ছে। আর যে ব্যাপারটা বললেন, আমাদের এডুকেশন সিস্টেম সবথেকে বড় স্ক্যাম আমি কেন বলি, একটা জিনিস দেখবেন যে এডুকেশন মানে কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কাইন্ড অফ একটা নলেজ যে আমি একটা কিছু শিখতেছি, সেই জিনিসটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। কিন্তু আমি যদি কাউকে ডাকে বলি, আচ্ছা 1 থেকে 12 পর্যন্ত যে পড়াশোনাগুলো হইলো, কঠিন বেসিক টেসিক বুঝে 20 ঘন্টার তীব্র ক্লাস করে, এই যে এত ম্যাথ সলভ করে যে এত কিছু নলেজেবল হওয়ার পরে তুমি তোমার লাইফের প্র্যাকটিক্যাল 10টা প্রবলেম আমাকে বলবা যেগুলা হচ্ছে তোমার এডুকেশনে পাওয়া নলেজ থেকে তুমি সলভ করতে পারছো। 10টা কে বলতে পারে? আপনি জাস্ট আমাকে বলেন। আসলেই নাই, খুব রেয়ার। ভাইয়া আমার লাইফের প্রবলেম কি? আমি যখন ডিপ্রেসড হয়ে যাব, আমি যখন লাইক একটা খুব টাফ সিচুয়েশনে পড়বো, সেই টাইমে আমি কি করব? এগুলা আমার আমার লাইফের তো প্রবলেম এগুলা, তাই না? অবভিয়াসলি। কিন্তু কথা হচ্ছে না, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য ম্যাথমেটিক্সের দরকার আছে, আমাদের ডাক্তারের দরকার আছে, বায়োলজি পড়তে হবে। কিন্তু এর বাইরেও আমাদের একটা লাইফ আছে। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট যে আমাদের একটা লাইফ আছে। আমরা না মানে এমনভাবে জিনিসগুলো করে ফেলছি, অ্যাকচুয়ালি কয়জন হ্যাপি? নোবডি ইজ ভাই আসলে। আপনি রাস্তাটাতে বাইর হন ভাই, 100টা মানুষের দিকে তাকান, মুখের দিকে, চোখের দিকে, কয়টা মানুষ হ্যাপি ভাই? সবাই ভয়ঙ্কর লেভেলের ডিপ্রেস ভাই। মানে জাস্ট করতে হচ্ছে, এই জন্য করতেছি। আমি সবসময় আমার এই চ্যানেল শুরু করার পিছনে মেইন মোটিভই ছিল, আমি যতটুকু আমার লাইফ থেকে বুঝতে পারছি সেই জিনিসগুলো জাস্ট মানুষকে বোঝানো, একটু একটা সঠিক গাইডলাইন দেওয়া। কারণ আমাদের মানুষ হিসাবে বলেন আর মুসলিম হিসেবে বলেন, আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, হ্যাঁ, কিন্তু আমরা ওগুলা থেকে দূরে সরে আসছি। আমরা নামাজকে একটা বোঝা মনে করতেছি। কেমন ব্যাপারটা? লাইক আমার হচ্ছে, আমরা দিনে 5-6 ঘন্টা ক্লাস করি, ঠিক আছে, কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি 5 মিনিটে পড়ে ফেলি। তার মানে ভাইয়া আমি 5 ঘন্টা সময় উইদাউট আস্কিং এনি কোশ্চেন 5 ঘন্টা সময় প্রতিদিন দিচ্ছি ক্লাস করতে। আমি জানিও না এই ক্লাস 4 বছর করার পরে আমি অ্যাকচুয়ালি বেনিফিটেড হইতে পারবো কি না। কিন্তু আল্লাহ তাআলা যেই একটা মানে মানে কি বলবো ভাই, নামাজকে আমরা এমন মনে করি তুই নামাজ পড়স, এমন একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু নামাজ যেখানে আমার মেইন প্রিন্সিপাল হওয়া উচিত একটা মুসলিম হিসেবে, অন্তত এটা থাকা উচিত, পরেরগুলো পরে। সো আমার পরিচয় কি হবে যে আমি মানে লাইক
নামাজ তো অনেকে বাদই দিয়ে দিছে, তার মধ্যে যারা পড়ে অনেকে আবার কি কোনো মতো জাস্ট আসে 5টা মিনিট, মানে দেখবেন রুকু সিজদা তারা কিভাবে দিচ্ছে, মনে হইতেছে ওর পিছনে কেউ বন্দুকটা ধরছে ভাই, এই তুই তাড়াতাড়ি নামাজ পড়, সরে টরে চলে গেল ভাই, শেষ। তো এই যে ব্যাপারগুলা, এই যে একটা মানে আমাদের ওই রিয়েলাইজেশনটা নাই যে আমাদের লাইফের পারপাসটা অ্যাকচুয়ালি কি, আমরা কিসের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি যদি এখন কাউকে কোশ্চেনটা আস্ক করি যে তুমি লাইফে অ্যাকচুয়ালি কি হইতে চাও, আমাদের ছোটবেলা অনেক ড্রিম ছিল, এই কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এই যে স্কেমটা ছোটবেলায় 2টা অপশন ভাই, কেন ভাই বুঝলাম না ভাই, ডাক্তার হো, ইঞ্জিনিয়ার হো, টিচার হো, ভাই বুঝলাম না পৃথিবীতে কি মাত্র মানে বেশিরভাগ 90% স্টুডেন্টের অ্যান্সার এইটাই। আচ্ছা, আমি যদি হাত তুলে এখন বলি আমি হচ্ছে বিলিয়নিয়ার হইতে চাই, আমি হচ্ছে নাসার সায়েন্টিস্ট হইতে চাই, এগুলা কেন মানুষ নর্মালি নেয় না, এই অ্যান্সারগুলো কেন কমন না? বা আমি হচ্ছে বড় হয়ে আমার একটা গেঞ্জির স্টার্ট আপ শুরু করতে চাই। আমার এটা ভাই খুব একটা ঘটনা আছে, আমি কিন্তু ল্যাবে মানে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ইয়ারের পর থেকে একদম বুঝতে পারছি ভাই এই পড়াশোনা করার আমার কোনো দরকার নেই। যেইখানে ভার্সিটি, আমি নিজে সিএসসির স্টুডেন্ট, আমি তো পড়ছি, আমি জানি এইখানে বেশিরভাগ জিনিসই মেমোরাইজেশন বেসড, মানে থাকে না ভাই যে লাইক 3 ইডিয়টস দেখছি ভাই, খেলা হবে কি না কি আবিষ্কার করে ফেলবো ভাই, ক্লাসে যে জিনিস পড়াচ্ছে সেটার সাথে লেভেল আমি ওইভাবে রিলেশন খুঁজে পাচ্ছি না, কি হচ্ছে কিছু বুঝতেছি না। আমি জাস্ট বলবো ভার্সিটি একটা জায়গা থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা এখানে তুমি সারাউন্ডিং পাবা, তুমি একটা নেটওয়ার্কিং পাবা, গুড সার্কেল বানাইতে পারলে ভালো, না পারলে ভালো না, এইটাই। এর বাইরে ভাই ভার্সিটির আর কোনো কাজ নেই, কারণ ভার্সিটিতে যে জিনিস পড়াচ্ছে ওর থেকে কয়েক গুণ বেশি ভালো কন্টেন্ট ইউটিউবে 100% আছে, বাংলাদেশের যে কোনো ভার্সিটির থেকে আমি বলবো, যে কোনো ভার্সিটির যে কোনো টিচারের থেকে অনেক ভালো কন্টেন্ট কোর্সেরা অফার করে, ইউডেমি অফার করে, স্কিল শেয়ারও অনেক কিছু শেখা যায়, বাট আমরা জানি না। এখন ভাই একটা জিনিস আমার না এটাতে খুব সমস্যা, এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা। আপনি কালকে থেকে অফ করে দেন 80% অ্যাটেন্ডেন্স, কয়টা স্টুডেন্ট আসে দেখবো, ক্লাসে কয়জন আসে শিখার উদ্দেশ্যে? 4-5 জন আসতে পারে, ওই যে ওরা আসবেই, ওরা সবসময় আসবেই, ওরা ভাই আসবে, ওরা ভাই স্কিমটা কেমন ভাই, আমি যেটা ফিল করি যখনই কিছু একটা আউট অফ দ্য বক্স চিন্তা করবো না, করে একটা নোটিফিকেশন চলে আসবে, ডিউ টুডে এট 12 PM, রে মানে আমি এইখানে চিন্তা করার অপশনই নাই ভাই, একটা ভাই মানে চারপাশ থেকে মনে হচ্ছে একটা প্রেশার দিয়ে রাখছে, আমি কোন টাইমে যাই কিছু একটাতে ফোকাস করবো ভাই, এই আজকে কুইজ, কালকে অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, মানে ভাই পুরা মেসড আপ একটা অবস্থা ভাই। আমি বলি ভাইয়া অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বললাম যে 15 থেকে 25 বছর সময়টা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, আমার এটা পার্সোনাল অবজারভেশন। এই সময়ের মধ্যে কাউকে যদি 6টা মাসও দেওয়া হয়, আচ্ছা 6টা মাস একদম ফ্রি, তো একটু নিজেরে জান, নিজেরে তুই একটু এক্সপ্লোর কর, কি জিনিসে তোকে ভালো লাগে, কিসে ভালো লাগে না, এগুলো একটু দেখ। আপনি বলেন দেখি এই পুরা টাইমটা থেকে 6 মাস বের করা কোনোভাবেই পসিবল না। এসএসসিটা শেষ হবে, কিছু জোকার চলে আসবে, কি এইচএসসির আইসিটিটা শেষ করতে হবে এসএসসির বন্ধে। ভাই বিশ্বাস করেন ভাই ব্রেনটা কেমনে খাইছে আমার, এইগুলা ভাই বলতে গেলে ভাই আমার মানে সারা রাত বলতে পারবো। আমি এসএসসি পরীক্ষা দিছি, শুনেন কি হয়েছে, কোন বেলে বুয়েটের ভাইয়া বেলে মানে দিনাজপুরে চলে আসছে, ও এখন কি করবে, এইচএসসির আইসিটি বইটা 2 মাসে শেষ করে দিবে। ইভেন ওইটা একটা স্ক্যাম ছিল, পরে আমরা শুনছি উনি নাকি টাকা নিয়ে মারে দিছে ভাই। কেন ভাই, মানে আমার এত কেন প্রেশারের মধ্যে থাকতে হবে ভাই, এসএসসির বন্ধে কেন আমাকে এইচএসসির আইসিটি শেষ করতে হবে? ভাই আমরা না এই কোশ্চেনটা কখন ফেস করে সব থেকে বেশি জানেন, যখন ওই যে নটর ডেম ভর্তি পরীক্ষার পরে যে টাইমটা হয় না, তো বাচ্চারা এসে প্রশ্ন করে যে ভাই তমুক তো আইসিটি তো অনেক সহজ চ্যাপ্টার বলছে, সহজ জিনিস বলছেন ভাই, তাও কঠিন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো শেষ করে নেই, আমার কি বুয়েটে চান্স হবে কিনা। তো আমি তখন মানে আমার চোখ দিয়ে মনে পানি চলে আসে ভাবলে যে ভাই আমি আমার লাস্ট যদি কোনোদিন ঘুমায় থাকি, মানে এই জিনিসটা স্ক্রিনের ওই পাশে যেসব মানে পুরুষ দেখতেছে তারা হয়তো এটা ফিল করতে পারে যে ঘুম বলতে আমি কি বুঝাইছি, ঘুম। আমি যে লাস্ট কোনোদিন ঘুমাই থেকে ভাই সেটা মানে এসএসসির বন্ধে ঘুমাইছি ভাই। এই সময়টাতে যদি একটা মানুষ চিন্তা করে যে আমাকে এখন পড়ালেখা মানে এটা ইন্টারের সিলেবাস আগে রাখতে হবে ভাই, মানে আমি এটা অনেকবার বলছি, অনেকে আমার এগেন বলতেছে, আমি ভাই এসএসসির বন্ধে একটা সিঙ্গেল জিনিস পড়ি নাই, স্টিল এই সিস্টেমের মধ্যে দিয়ে ভাই আমিও মনে আপনিও সেম কাজই করছেন, আমরা কিন্তু ওয়ান অফ দ্য টপ যেই যে সিস্টেমে মানুষ যেটা চাচ্ছে এর মধ্যে 100% কিন্তু আছে আমরা ভাই। সেই এটা যে পুরোটাই স্ক্যাম, একটা বাচ্চার ওই সময়টা নষ্ট করতেছে, নষ্ট না করলে তো সে বুঝে যাবে ভাই যে লাইফটা কিরকম, চিন্তা করতে দেওয়া যাবে না তো ভাই, এটা তো সমস্যা। ওটাই যে আপনি নামাজের যে ব্যাপারটা বললেন যে মনে হচ্ছে গুলি ধরায় নামাজ পড়তেছে, এটা নর্মাল লজিক চিন্তা করেন তো, একটা স্টুডেন্ট আজকে
কিচ্ছু না, মানে আপনি আমার মতো একটা বাচ্চা লেভেলের এডটেকের টিচার কে যদি দাঁড়ায় দিয়ে বলেন যে আজকে মৃধা ভাই এখানে 4টার সময় আসবে, জাস্ট মজা করেই বলতেছি, কিছু না কিছু স্টুডেন্ট থাকবে, এটা আপনার ক্ষেত্রেও হবে, কিছু না কিছু লোক থাকবে যারা এক্স্যাক্টলি 4টা 10 মিনিট আগে এসে দাঁড়ায় থাকবে, আমরা যতক্ষণ কথা বলবো কথাটা শুনবে। আমরা ইভেন আমরা গার্বেজ, আমরা অনেক বাচ্চা অনেক ছোট স্টিল আসবে। মহান আল্লাহ নিজে আপনাকে ভাই 5টা বার লিটারালি 5 টাইমস দাঁড়ানোর সুযোগ দিছে। এ চিন্তা করতেছে এটা আমার করা লাগবে, মানে অ্যাজ ইফ ভাই মানে উনি নামাজ পড়লে আল্লাহর খুব উপকার হয়ে যাচ্ছে ভাই। উনি সুযোগ দিছে 5টা বার, সেইখানে সে অজু ঠিক মতো নাই, মানে কেমনে নামাজ পড়তেছে জানেও না যে রুকু সিজদাতে যে মানে মাঝখানে যে সিজদা, 2টা সিজদার মাঝখানে কিন্তু ভাই একটা দোয়া আছে, এটা পড়াটা উচিত, মানে এই জিনিসটা ফরজ না, বাট পড়লে কি হয় ভাই টাইমটা পাওয়া যায়, মাঝখানে বসার টাইম পাওয়া যায় ভাই। এই লোকগুলা কি করবে, নামাজে তো টাইম দিবে না, তাহলে ভাই রিজিক কে দিবে ভাই? রিজিক কি কোনো প্রধানমন্ত্রী এসে আমাকে বাসায় রিজিক দিয়ে যাবে নাকি ভাই? ভাইয়া বিষয়টা কিরকম, আমরা না, আমি এই কথাটা কখনো মানে ওইভাবে বলতে পারি না বা বুঝাইতে পারি না। আমাদের সবার, আমরা কার দাসত্ব করব এই জিনিসটা সবার আগে ফিক্স করা উচিত ভাইয়া। করা উচিত, exactly. আমি আল্লাহর দাস, দ্যাটস অল। That's- এরপরে আর আমি কোনো কিছু এখানে আনতেছি না, কিন্তু আমরা সবাই সিস্টেমের দাস হয়ে গেছি। আমরা ওইভাবে বুঝি না, আমরা রিয়েলাইজ করি না। আমরা কি মনে করি, আমরা যে কত ভুল করতেছি, আমরা জাস্ট করতেছি কিন্তু বুঝতেছি না। আমরা রেজাল্টকে মনে করি আমার হচ্ছে রিজিক দাতা। আমরা মনে করি একটা ভালো সিজিপিএ আমার রিজিক দাতা। আমরা মনে করি যে একটা ভালো জব আমার রিজিক দাতা। আমরা কিন্তু এটা মনে করতেছি কারণ আমাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই। এটা ট্রু। আমি একটা জিনিস বলি সবসময় যে নামাজের ব্যাপারটা কীরকম, নামাজ পড়া মানে আমি আল্লাহ তাআলার সাথে ডিরেক্ট কথা বলতেছি, কিন্তু কয়জন মানুষ এই ব্যাপারটা রিয়েলাইজ করে নামাজ পড়ে? নামাজ পড়া মানে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছি, আমি তার সামনে নত হচ্ছি। এই যে 5বার নত হওয়ার যে ব্যাপারটা, আর সবচেয়ে বড় কথা না, আমরা মানে কাইন্ড অফ ধরে নিই যে আমাদের অনেক বড় জীবন আছে একটা, যে 70-80 বছর বাঁচবো। কিন্তু আমি এটা কথাও বলি যে আমাদের জীবনটা হচ্ছে আসর থেকে মাগরিব, এই ওয়াক্তটুকু যত মানে এই টাইমটা ঠিক ততটুকু। আমরা চিন্তা করি অনেক দিনের কথা, কিন্তু যে কোনো সময়, আমি এই যে এখন বের হব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। সো আমার মধ্যে যদি ওই কনফিডেন্সটা থাকে যে আচ্ছা আল্লাহ তাআলা যেই কাজে আমাকে পৃথিবীতে পাঠাইছে সেইটা তো আমার ঠিক আছে, মেইনটা তো ঠিক আছে, বাদবাকিগুলা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, অবশ্যই হবে। এখন একটা কথা, এইগুলা না, মানে আপনি একটা কথা বলবেন ওইটার পৃষ্ঠা 10টা কথা ওরা দাঁড় করাবে। সো আমি বললাম আল্লাহর উপরে বিশ্বাস করবো, তাহলে কি কিছু করতে হবে না? আল্লাহর উপরে বিশ্বাস রাখলে কি সব হয়ে যাবে? একটা কথা আছে যে একটা মানে দ্বীপে একটা লোক আটকা পড়ছিল, ঠিক আছে? তো ওই খুব মনে করতেছিল যে আল্লাহ আমাকে আসে বাঁচাই নেবে। একটা নৌকা আসলো, বলছে যাও, আল্লাহ বাঁচাবে। একটা হেলিকপ্টার আসলো, বলতেছে যাও, আল্লাহ বাঁচাবে। বললো ঠিক আছে, লোকটা ওইভাবে মারাই গেছে, পরে আর কেউ আসে নাই। কিন্তু ওই নৌকাটাকে পাঠাইলো, হেলিকপ্টারটাকে পাঠাইলো। আমরা মানে ভাবি কি ভাই যে লাইফটা না, মানে লাইক হঠাৎ করে একটা পয়েন্টে আসে লাইফে একটা মিরাকেল হয়ে যাবে, লাইক অনেক কিছু হয়ে যাবে, আমরা ওই মুমেন্টের ওয়েট করি। কিন্তু আসলে ব্যাপারগুলো এরকমই হয়ে গেছে, আমাদের মানে বিশ্বাসটা ঠিক নেই, আমরা জাস্ট মানে নামেই মুসলিম হয়ে গেছি। এই জায়গাটাকে পুঁজি করে এত কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে। কারণ আপনার যদি ঈমান ঠিক না থাকে, আপনার যদি ওই জায়গাটা দুর্বল আপনি হয়ে যান, আপনাকে যে কোনো কিছু বোঝানো যাবে। আপনি গুগলে ইভেন সার্চ দিয়ে দেখেন, অনেক কিছুকে নর্মালাইজ করা হয়েছে, অনেক কিছুকে। আপনি বলেন না যে হচ্ছে মাস্টারবেশন ভালো না খারাপ, বলবে যে এইটা করাও নাকি বেলে ভালো, মানে খুব ভালো একটা হেলদি একটা অ্যাক্টিভিটি। আমরা এগুলো নিয়ে কথা বলি কারণ ভাইয়া তুমি একটা ছেলেকে যখন ছেলে বানাইতে চাচ্ছ, একটা ছেলেকে যখন অ্যাকচুয়াল বুঝাইতে চাচ্ছ যে তোমার এটা পাওয়ার, এটা তোমাকে নিজের পাওয়ার মনে করে রাখতে হবে, তারা বলতেছে কি যে তুমি ডিপ্রেসড, তোমার এটা হচ্ছে স্ট্রেস রিলিফ করবে নাকি। এই ব্যাপারগুলা গুগলে এত নর্মালাইজ করা, ইভেন আমি আরো কিছু ওয়ার্ড বলতে পারতেছি না, এই ভিডিওটা ঝামেলা হয়ে যাবে। না না বলেন ভাই, সমস্যা নাই, সমস্যা মানে এই যে একটা ব্যাপার যেখানে আছে, মানে যেখানে আমি কাইন্ড অফ একটু অন্যভাবে বলি, এই যে এখন যে বিষয়টা নিয়ে সবচেয়ে মানে সার্কাজম চলতেছে, যে কি বলবো এটাকে, যে একটা ছেলে মেয়ের মতো বা একটা মেয়ে কাইন্ড অফ, এই ব্যাপারটা আমি ডিরেক্ট নাম বলতেছি না, এটা বললে আসলে অনেক ঝামেলা। ভাই দেখছেন আপনি যে এটা কোন লেভেলে চলে গেছে? ইভেন এই ব্যাপারগুলো না মানে খুব ইজিলি অনেক জায়গায় নেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখন এই সময় গভর্নমেন্ট ট্রাই করতেছে এগুলো নর্মালাইজ করার, অনেক ট্রাই করতেছে, ইভেন এগুলার পিছনে অনেক ফান্ডিং রেডি করতেছে। কেন? কারণ আমি যদি ওর আইডেন্টিটিটা ওকে ভুলাই দিতে পারি, আই ডিস্ট্রয়েড।
পুরো arrest। আমি যদি একটা ছেলেকে বলি আচ্ছা একটু দাঁড়াও, হুম, মনে হয় তোমার এইরকম চান্সও আছে যে তুমি মনে হয় ছেলে না, হুম। তুমি একটু নিজেরে ফিল করো তো, মনে হয় অন্য কিছু হইতে পারো। এর চেয়ে বড় গার্বেজ কথা আর কিছু হইতে পারে? মানে এর চেয়ে বড় শিট কথাবার্তা পৃথিবীতে আর হইতে পারে? আমি একটা ছেলে হয়ে জন্মাইছি, এটা আল্লাহর দেওয়া আমার একটা সবচেয়ে বড় একটা নিয়ামত, যে আমি একটা ছেলে হয়ে জন্মাইছি। ওরা আমাকে বলতেছে কি এটা বলে এইটা তো এটা কোশ্চেন থাকবে, আমাকে বুঝতে হবে, ভাবতে হবে, নিজেকে নাকি এক্সপ্লোর করতে হবে, বেসিক বুঝতে হবে নিজের শরীরের। ভাই কেমনে কি ভাই? এইভাবে সোসাইটি কলেপসের অনেকগুলা, আপনি তো দেখছেন যে টেক্সট বুকে কিভাবে কি কি হচ্ছে, হ্যাঁ। ইভেন এখন পর্যন্ত হচ্ছে, এগুলা নিয়ে এত কথাবার্তা হওয়ার পর এখন পর্যন্ত হচ্ছে। কিন্তু আমরা একটা দেশের জনগণ, আমাদের এখানে লাউড কোনো ভয়েসই নাই। কেন ভাই? আমি এই ব্যাপারটা বুঝেন, এইটা এখানে ঢুকা মানে আপনার সন্তান ধ্বংস হওয়া, আপনার নেক্সট জেনারেশন ধ্বংস হওয়া। আপনি একটু আগে যে কথাটা বললেন যে হচ্ছে আমি আমার সন্তানকে কখনো এই সিস্টেমে যাইতে দিব না, আমিও। কারণ যেই সিস্টেম দিয়ে জানবে, যার মাথায় একটু বুদ্ধি আছে, যার বিবেক আছে, সে কখনো এই সিস্টেমে তার জেনারেশনকে যাইতে দিবে না। আপনি ভাই আলটিমেট যদি রিজনটার দিকে তাকান, হুম। ইটস এক্স্যাক্টলি নট অ্যাবাউট যে একটা ছেলে মেয়ে হইতে চায়, মেয়ে ছেলে হইতে চায়। আপনি চিন্তা করেন, হুম সবার মধ্যে একটা থিং অফ আনসার্টেনিটি ঢুকানো হচ্ছে, যে হুম চিন্তা করেন যেই বাচ্চাটা মনে করে যে আমি ছেলে নাকি মেয়ে, আচ্ছা হ্যাঁ এইটা কিন্তু চিন্তা কর কত জোরে একটা চড় লাগানো উচিত রে, যে ধরেন একটা বাচ্চা এসে বলতেছে যে জিজ্ঞাসা করছে না তুমি কি ছেলে না মেয়ে, এইটা অ্যাকচুয়ালি ডিসকাস করা পসিবল। এই লাইনটা কিন্তু সেকুলাররা ইউজ করে। আপনি একটু চিন্তা করে দেখেন যে যেই লোকটা নিজেকে বুঝে না যে আমি ছেলে নাকি মেয়ে, হাউ ক্যান হি বি শিওর অফ যে ওর সৃষ্টিকর্তাকে? ও তো বলবেই যেটা ডিসকাস আপনি করা একদম যায়, মেইন কথাটা বলছেন ভাই, রাইট? একদম মেইন কথাটা বলছেন। দিস ইজ দ্য থিং। এখন আরেকটু অন্যভাবে বললে কিন্তু গায়ে লাগবে ভাই, যে হুম, মনে হুম। করেন যে আপনি আজকে শিওর না গায়ে যে লাগাই দেন ভাই, সমস্যা আপনি নেই। শিওর না যে আপনি ছেলে নাকি মেয়ে, তাহলে আপনি কিভাবে শিওর যে আপনার বাপকে? এইটাই এটা বললে একদম ফাটে গেছে ভাই, মানে শেষ। কেমনে? তাহলে কেন? তাহলে কই থেকে আসলি বে? ছেলে থেকে ছেলে, ছেলে থেকে চলে আসছে ভাই, কি একটা অবস্থা ভাই। যেখানে আমাদের ধরেন নর্মালি 10টার দিকে 9টার দিকে এক একজনের স্লিপিং প্যাটার্ন এক এক হুম, রকম হুম। থাকে, একটু 19-20 হলে আমরা কিন্তু টেনশনে পড়ি যে হুম, আমরা হুম, ঠিক আছে কিনা। হুম। কিন্তু একটা মানুষ যে ছেলে, ওর মনে হচ্ছে আমার মেয়ে লাগতেছে, দেন ও গুগল করে, গুগল বলে যে ঠিক আছে, এবং এটাকে সে নর্মালি নিচ্ছে ভাই। হাউ ক্যান দিস বি নর্মাল? ইভেন ভাইয়া এগুলা এখন মানে মেডিকেল ইন্ডাস্ট্রিতেও এটা নিয়ে অনেক বিজনেস চলতেছে, সার্জারি হচ্ছে। ভাই এটা কত ভয়ঙ্কর একবার চিন্তা একটু। মানুষ এখানে বিতে কামাচ্ছে, বিলিয়ন, এম না, হ্যাঁ, বি বি ভাই, So, বিলিয়ন। আমরা জাস্ট মনে করি এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে, কিন্তু এর পিছনে যে কত বড় ইন্ডাস্ট্রিগুলো যে কাজ করতেছে, এইগুলো আমরা বুঝি না। আমরা ভাবি যে জাস্ট এমনি। আপনি ভাই একটা জিনিস দেখেন, আমি এটা মানে খুবই এই বিষয়গুলো খারাপ লাগে, যে একটা ছেলেকে উইক করার সব থেকে বড় উপায় হচ্ছে তার মধ্যে অশ্লীলতা ছড়ায় দেওয়া। হুম 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 এর হুম। চেয়ে বড় কিচ্ছু নাই ভাই। এখন আমাদের এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে, সে ডিপ্রেস হইতে বাধ্য। সবাই টপার না ভাইয়া। না, আপনি দেখবেন এরকম অনেক ছেলে আছে, তার সাথে আপনি 10 মিনিট কথা বলেন, দেখবেন অন্য একটা বিষয়ে তার অনেক মারাত্মক লেভেলের নলেজ, অনেক নলেজ। অনেক নলেজ। তাকে আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বলেন, ক্রিপ্টোকারেন্সি, ট্রেডিং, এইসব জিনিস নিয়ে সে অনেক কিছু জানে, বিজনেস নিয়ে অনেক কিছু জানে, কিন্তু তার ভাল লাগতেছে না এই পড়াশোনা। আমার সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে তাকে ওই সুযোগটা দেয়া হোক। এডুকেশন, আমি যখন বলি যে এডুকেশন, আমার একটা কথা মনে আছে, আমি তখন খুব মানে নতুন শুরু করছিলাম, ঠিক আছে, আমি নাম বলবো না তার, খুব গায়ে লাগছিল, হুম, খুব নতুন শুরু করছি। আমার ভিডিও দিছিলাম হচ্ছে প্রথমটাই এডমিশন টেস্ট নিয়ে, আচ্ছা যে এডমিশন টেস্ট নিয়ে মাতামাতি বন্ধ করো, আচ্ছা, হ্যাঁ, এটাই। ওই ভিডিওটাই মোটামুটি ভাইরাল হয়েছিল প্রথমটাই। তো এইখানে তারপরে হচ্ছে চলতে চলতে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম কাইন্ড অফ এইরকম সেন্সেই। তো এক ভাইয়া হচ্ছে আমারে নিয়ে ভিডিও বানাইছিল, এইভাবে বলছিল যে কোন এক ইউটিউবার 3-4 হাজার সাবস্ক্রাইবার, সে খুব বড় বড় কথা বলতেছে, আচ্ছা। তার তখন কাইন্ড অফ 80-90 হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল, এইভাবে বলছে। সো তাকে আমরা ক্রস করতেছি, কারণ আমরা দুজনে এখন 130K ইনশাল্লাহ 1-2 দিনে তাকে ক্রস করে ফেলবো। সো ভাইয়া তোমার ওই 4-5 হাজার সাবস্ক্রাইবার আলা ছেলেটা এখন কই আসছে দেখো। সো এই ব্যাপারগুলো না, মানে যখন আমরা আউট অফ দ্য বক্স কিছু বলতে চাই, অনেকজন সামনে থেকে চলে আসবে। আমার এইটা খুব মনে হয় যে দেখো, আমি যখন এই সিস্টেমের বাইরে থেকে কিছু করতে চাবো না, আমার ওই কারেজটা দরকার, বিলিফটা দরকার, যে আমি পারবো, আমি করে দেখাবো। কিন্তু হয় না, বাসায় সমস্যা, বাইরে সমস্যা। আমি যদি এখন বাসায় বলি যে অ্যাকচুয়ালি আমার প্ল্যান এই, কেউ বুঝবে না, আমার বাসার কেউ বুঝবে না। যদি ভাগ্য ভালো থাকে, মানুষের ফ্রেন্ড ওরকম হয়তো ভালো সার্কেল পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না।
ভাই আপনি একটা জিনিস দেখছেন যে হলের পোলাপান কি লেভেলের সেক্সুয়ালি ডিপ্রেসড, মারাত্মক ভাই। মানে এদের আলাপ আলোচনাগুলো শুনলে ভাই মারা পড়বেন। ইভেন এই যে সারাদিন মেয়ে নিয়ে কথা বলে ভাই, লিটারালি সারাটা দিন। ভাই এই যে ড্রাইভ লিঙ্কগুলো মাঝে মধ্যে ভাইরাল হয় না, মাঝে মধ্যে চোখে পড়ে, হ্যাঁ, কারণ এখন ভাই আপনি ওইগুলা দেখেন, মানুষ না আমি দেখবো না একটা কিউরিওসিটি থেকে। সো মানে চিন্তা করা যায় মানুষ কি লেভেলের ফালতু হয়ে গেছে, এই মানে এটা জাস্ট বোঝা যায়। এখন এইটা না একবারে সে হয় নাই, প্রসেসে হয়েছে, ধীরে ধীরে হয়েছে। তো আমাদের মধ্যে যখন ওই অশ্লীলতাগুলো ছড়ায় দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আমার আইডেন্টিটিটাকেই কোশ্চেন করা হচ্ছে, তা আমি তো মানে লাইক ওই জায়গায় উইক হয়ে যাচ্ছি, আমার তো আর করার কিছু অপশন থাকতেছে না। এই যে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি বলেন, মার্কেটিং ইন্ডাস্ট্রি বলেন, একমাত্র মেয়েদের এই শরীরটাকে পুঁজি ঘুরে তারা চলতেছে। আইটেম সং, মেয়েটার ড্রেসটা দেখেন, ছেলেটা ভাই স্যুট বুট পরে আছে ভাই, মেয়েটার কাপড় নেই। কেমন কথা সিস্টেমটাই বুঝলাম না আজ পর্যন্ত ভাই। না, নায়ক নায়িকা দুইজন সেম ড্রেস না পরলে মানাবে, মেয়েটারে কাপড় নাই কেন ভাই? তার মানে আমাদের কত বড় মুরগি বানানো হচ্ছে সবটা সময়, জাস্ট একটা ছেলেরে তুমি ধ্বংস করতে চাও, ওরে তুমি নিউডিটি ওর মধ্যে ছড়ায় দাও, শেষ, ওই সারাদিন ওইটি দেখে হাত মারবো ভাই। এটা কিন্তু ভাই মানে আমার কাছে রিয়েল ডাটা আছে। মানে আমি তো বিয়ে করছি প্রায় 3 বছর হয়। তো আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে ধরেন কলেজ লাইফের আশপাশে ফার্স্ট ইয়ার এরকম টাইম, তখন একটা জিনিস আমি খুব অস্বস্তিতে পড়তাম যে বেটা মানুষের আড্ডা, বেটা বলা যায় না, ছেলে মানুষের আড্ডা মানেই মেয়ে, টপিক ইজ উইমেন, হ্যাঁ, যে কোন মেয়ে দেখতে কেমন, এটা নিয়ে খুবই বাজে কথাবার্তা হইতো, খুব বাজে কথাবার্তা বলে। এবং তখন জিনিসটা এরকম মানে খুব ভয় লাগে যে তার মানে কি আমার ফ্যামিলির কাউকে নিয়ে কি বলতে পারে নাকি? ওদের কিন্তু লজ্জা নাই। তো আমি যখন এই আড্ডাগুলোতে খাপ খাওয়াইতে পারতাম না, কিংবা আমি আস্তে আস্তে ফ্রেন্ড লুজ করা শুরু করলাম যে কি ভাই সারাদিন এগুলো নিয়ে, আমার অনেকে টিটকারি মারতো। মানে আপনি যেমন একটা লাইন বলেন, আমার একটা লাইন বলি যে আমার অনেকে টিটকারি মারতো যে তুই কি গে নাকি। এটা ভাই সবাই শুনছে, চিন্তা করেন যে এই কথাটা আমাকে ফাইজলামি করে বলছে। I can tell you one thing, যে I'm between them, I'm the first guy to get married, got alhamdulillah stable life. ওরা কিন্তু এখনো মেয়ে নিয়ে কথা বলে ভাই, এখনো। মানে ওদের এখনো এই মুহূর্তটা হয় নাই যে একজন তার জন্য হালাল উইমেনকে সে টাচ করবে, কিন্তু সে এখনো মেয়ে নিয়ে কথা বলে 24/7। এই যে অশ্লীলতা ঢুকলো ভাই, আমিও যদি অশ্লীল থাকতাম, আমি যদি এরকম কথাবার্তা বলতে পছন্দ করতাম, আমার পক্ষে কিন্তু মানে রিয়েল প্লেজারটা আল্লাহর কাছ থেকে আমি পাইতাম না ভাই। মানে আল্লাহ একটা জিনিসকে বলছেন যে এটাও একটা ইবাদত, মানে স্বামী স্ত্রীর সময়টাও কিন্তু একটা ইবাদত। 100%, হ্যাঁ, এটা একটা ইবাদত ভাই, মানে জিনিসটা বুঝেন। এই জিনিসটা কিন্তু আমি পাইতাম না ভাই, এবং সিস্টেম আমাকে এটা করতে দিত না। আমার এখন আই স্ট্রংলি রিকল মানে রিজিকের প্রতি যে বিলিফগুলো আমার ক্রিয়েট হয়েছে, যেটা সিস্টেম কখনো করতে দেয় না। ওই যে একটু আগে বললাম যে কোন জায়গার কোন মৃধা ভাই এখানে 10 মিনিট আসবে, সে 15 মিনিট আগে এসে বসে আছে। এটা সবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু আল্লাহকে সে টাইম দিচ্ছে না ভাই। রিজিকে তো বিলিফ নাই। এখন আমার যখন বিয়ে করার মতো টাইমটা হয়, আমি বুঝতেছি যে আই নিড টু গেট ম্যারিড, কারণ আমি মানে যুবক, অ্যান্ড এই যে কারো বোঝার কথা ব্যাপারটা যে আমার বিয়ে করা দরকার, আদারওয়াইজ আল্লাহ আমাকে যে কোনোভাবে যদি প্রোটেকশনটা সরাই দেন, আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় পড়ে যাবো। 100%। আমার ভাই মানে আমার এখনো গুজবাম্স আসে। আমার তখন মান্থলি ইনকাম 8K, মানে 8,000 টাকা এরকম। মানে আমি একটা ভিডিও বানাইছি ভাই, ওইখানে একটু বড় একটু বাড়ায় বলছে যে কয়েক হাজার টাকা, হ্যাঁ, 8-10 হাজার টাকার মতো ইনকাম, মানে ফিক্সড তো ইনকাম না, বাট এরকম ইনকাম, ফ্লেক্সিবল ইনকাম। তো তখন আমি যখন বাসায় কথা বলি যে মানে বাসা থেকে সব রাজি যে বিয়ে টিয়ে হবে, ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, ইনকাম তো নাই তোর। তখন আমি বললাম যে আল্লাহর সরাসরি নির্দেশনা আছে যে বিয়ে করো, রিজিকের দায়িত্ব আমি নিচ্ছি। এটা কিন্তু ওই কনসেপ্টটা যাবে যে ধরেন নৌকা আসছে, আমার তো নৌকাতে উঠতে হবে, আমি ছাড়ে দিলে হবে না, বা হেলিকপ্টার আসছে আমি উঠবো না, যে না আল্লাহ সরাসরি আসবে না, এটা তো হবে, পরিশ্রম করতে হবে। ওই জায়গা থেকে আল্লাহ আমাকে মনে হয় 3-4 মাসও হবে না, আমি আমার অ্যাটলিস্ট কোনো রকম একটা ভাঙাচোরা গাড়ি কিনে ফেলছি ভাই। আল্লাহ আমাকে এখানে নিছে ভাই। তাহলে চিন্তা করেন সিস্টেমের অনুযায়ী আমি অপরাধী। এই জিনিসটা অনেক রেয়ারলি বলি, বাট এটা একটু শেয়ার করি আপনার সাথে। আমি কিন্তু সিস্টেমের চোখে অপরাধী। কেমনে? কারণ আমি যখন বিয়ে করছি, আমার তখন ভাই মানে ওই যে জন্মের পর তো ভাই বিয়ে আমাদের বয়স 3 বছর কমায় দেয় না, টান দিয়ে ধরে সিটি কর্পোরেশন থেকে, যেখানে যেমন দেখবেন 3 বছর কমায় দিয়েছে, আমারও 3 বছর কম। যখন বিয়ে করছি বায়োলজিক্যাল এইজ আমার 22, বাট সার্টিফিকেট এইজ আমার 21-এর নিচে। 22 থেকে 3 বাদ দেন 19। আমাকে কিন্তু পুলিশ ধরলে জেল খাটা লাগতো। আমি সিস্টেমের চোখে অপরাধী কিন্তু ভাই, বুঝেন তো? মানে সিস্টেম ডাজন্ট ওয়ান্ট মি লাইক দ্যাট ভাই। সিস্টেম চাচ্ছে যে আপনার লাইফ থেকে
বেস্ট অফ দ্য বেস্ট টাইমগুলো চলে যাক এবং এটা আপনি পড়ালেখার মধ্যে দিয়ে কাটাই দেন। এরপরে বের হয়ে যখন লিটারালি আপনার বয়স ধরেন 35, বুড়া, মানে আমিও তো বুড়া হবো 35-এ, যে কেউ হবে, বাট আমি যে লাইনটা বলছি এটা হচ্ছে গিয়ে ধরেন যারা একটু জানে তারা বুঝতেছে যে আমি টেস্টোস্টেরন নিয়ে কথা বলতেছি ভাই, যে 35-এ একটা ব্যাটার যে টেস্টোস্টেরন থাকে 25-এ এটার প্রায় 1.5x থাকে ভাই। সেই ছেলেটা তখন যদি বিয়ে করে তখন তার সংসার লাইফে খুশি আসবে না, সুখ আসবে না, ইন দি এন্ড ভাই নিউডিটি আসবে, পর্নোগ্রাফি আসবে, তারপরে যেটা বলে ওই যে কি বলে অ্যাডাল্টারি আসবে, এগুলো তো ঢুকবে ভাই, ভেরি কমন। তো সিস্টেম ওয়ান্টস ইউ লাইক দ্যাট ভাই, সিস্টেম ওয়ান্টস ইউ লাইক দ্যাট। সে আপনাকে রিস্ক নিতে দিবে না ভাই, আপনাকে রিস্কের আরেকটা মজার জিনিস খেয়াল করবেন, ওই যে ইনোভেশন, এন্টারপ্রেনার হইতে হবে, এই জিনিসটা কিন্তু সিস্টেম প্রমোট করে। মানে এটা খুব সূক্ষ্ম নোটিসিং আমার এগুলোতে করার সুযোগ হয়েছে, আপনাকে শেয়ার করে আপনি আমার থেকে এগুলো তো অভিজ্ঞ হবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি সিস্টেমকে গালি দিচ্ছেন যে তুই তো বেটা এন্টারপ্রেনারশিপ শিখাস না, তুই সবাইকে বলতেছিস একদিকে যা। সিস্টেম এটার উত্তর রেডি করে রাখছে যে আমি এন্টারপ্রেনারশিপ শিখাই, কিন্তু ওই এন্টারপ্রেনারশিপের সুযোগটা সিস্টেম আপনাকে দিতে চাবে কখন জানেন? যখন আপনার বয়স 35, 40, 50, মানে আপনার মধ্যে আর রিস্ক টেকিং হরমোনসই নাই, হরমোনসই এক্সিস্ট করেন আপনার মধ্যে, যে আপনি দাঁড়ায় বলবেন যে আই ক্যান টেক দ্য রিস্ক, মানে রিস্ক সেফ থাকবে সব দিক দিয়ে ভাই। মানে আপনি বলবেন না, কারণ ধরেন আপনার জীবন তখন 30,000 টাকা, 40,000 টাকা, যতটুকুই হোক, বাঁচতে অনেক টাকা লাগে না, কিন্তু একটা ফিক্সড সার্কেলে আবদ্ধ হয়ে গেছে। আমি এরকম লোক আমার রিলেটিভদের মধ্যে জানি যে লিটারালি 2010-11 সালে জাভা শিখতো, আমি সালটা একটু ভুল করতে পারি, জাভা শিখতো। তো জাভা শিখতো বলতে আমি এটা বোঝাচ্ছি যে সে পুঁথিগত পড়ালেখার বাইরে অনেক কিছু ট্রাই আউট করতো, বাট দিন শেষে এখন তার বয়স যখন 40+ হয়ে গেছে, সে কিন্তু কিছুই করতে পারতেছে না লাইফে, কিছু করে নাই। এখন তাকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে আমলে জাভা শিখছেন সে আমলে বুয়েটের সিএসির ফার্স্ট বইটা টার্বো সি প্লাস প্লাস শিখছে, টার্বো সি প্লাস প্লাস তো ইজি জিনিস ভাই জাভার তুলনায়, তাই না? জাভা অনেক ইজিয়ার। তাহলে আপনি কেন কিছু করতে পারলেন না? কারণ কি? কারণ তাকে কন্টিনিউয়াসলি বাসা থেকে গালি দিচ্ছে যে কি করিস, প্রোগ্রামিং চাকরি কর। এই যে চাকরির লাইনে গেল, এই লোকটা এখন চাইলেও এখান থেকে বাইরে যেতে পারবে না ভাই, চাইলেও সম্ভব না, কারণ এখন তার উপরে অনেক মানে ওই এবিলিটিটা নাই। মানে আই এম নট টকিং অ্যাবাউট ফিনান্সিয়াল এবিলিটি, আই এম টকিং অ্যাবাউট মেন্টাল রিস্ক নেয়ার যে এবিলিটিটা, ক্যাপাসিটি কিন্তু আর নাই ভাই। মানে আজকে আপনি বা ধরেন একটা 15 বছরের ছেলে যে রিস্ক নিতে পারবে, আমি কিন্তু আর 3 বছর পরে রিস্কটা নিতেই পারবো না ভাই। আমি নিজে ফিল করতেছি এই সিনড্রোমগুলো। বিয়ের শুরুর দিকে আমার রাত 3টার সময় মাওয়া যাওয়ার সাহস ছিল, বুঝেন? মানে একজন মহিলা মানুষ, মানে আমার ওয়াইফকে নিয়ে আমার মাওয়া যাওয়ার সাহস ছিল রাত 3টার সময়। ধরেন আমার বাড়ি যেতে হবে, আমি আমার গ্রামে যাব, তো বাপ মা ফ্যামিলি নিয়ে রাত 3টার সময় রওনা দেবো রাইতের বেলা, এই কলে যেটা আমার ছিল, বাপ আমাকে মারতেছে যে এই খবরদার, আমি যাচ্ছি। কাট টু 3 ইয়ার্স লেটার, এখন আমি মানে বায়োলজিক্যালি অ্যারাউন্ড 25, আমার এই কলেজাটা নাই ভাই। আমি রাত 10টার পরে ভাই মামা দূরের কথা ভাই 10 নাম্বার ক্রস করবো না, আমার ভয় লাগে যে চিন্তাই হবে। অর্থাৎ এখান থেকে বুঝতেছে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি কমে গেল ভাই। সো এডুকেশন ওয়ান্স ইউ লাইক দ্যাট, পড়তে থাকেন, ইন্টিগ্রেশন মুখস্থ করতে থাকেন, মাঝখান দিয়ে সব বাইরে হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কিরকম দেখেন, আমার কাছে তো সবচেয়ে বড় মনে হয় যে এই যে স্ক্যামগুলো করা হয়েছে একটা বিয়ের বয়সটা নিয়ে, অনেক বড় স্ক্যাম ভাই এটা। মানে এই বিয়ের যে ফিক্স বয়সটার এমনভাবে জিনিসগুলো আমাদের মাথায় ঢুকানো হয়েছে না, যে লাইক একটা মেয়ে যদি আর্লি বিয়ে করে তার নাকি অনেক ফিজিক্যাল প্রবলেম হবে, এই টাইপের ব্যাপারগুলো খুব মানে সেন্সিটিভলি আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে। জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি কখনোই এরকম না। কিন্তু ভাই যে ফ্রেন্ডস ফরএভার হইলে আবার সমস্যা নাই, ওইটা হইলে ফের সমস্যা নেই। আমি ভাই এরকমও দেখছি 6-7 এর মেয়েও মানে ছেলেমেয়েরা হচ্ছে ফিজিক্যালি করে, 6-7 এর এরকমও আছে। চিন্তা করা যায় যে মানে এরকম ঘটনাগুলো মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায়। কিন্তু বিয়ের ক্ষেত্রে হবে না, বিয়ে ফের দেওয়া যাবে না। বিয়ের ক্ষেত্রে এমন কিছু উইয়ার্ড রুল আমরা সেট করছি, দুজনকে আলাদা আলাদাভাবে সেটেল হইতে হবে, এই ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়া। কিন্তু আপনি একটা জিনিস এখানে দেখবেন যে যদি আমার হচ্ছে ওই ব্যাপারটা থাকে আর্লি এজে, যে আমার হচ্ছে একটা পার্টনার আছে, সব কিছু শেয়ার করার মতো ওই ব্যাপারটা আছে, আমাকে কোনো হারামভাবে যাইতে হচ্ছে না, আমি ওইভাবে একটা পিস পাচ্ছি, তাহলে কিন্তু আমার লাইফের একটা অনেক বড় প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এদিক ওদিক ওই মানে আমি যে মানে এখন এইখানে একবার মনোযোগ ওখানে একবার, এটা তখন থাকবে না, কারণ আমার একটা জিনিস ফিক্স আছে, আমার ওইটা ওখানে। এটা তো অনেক বড় একটা প্রবলেম ভাই, এটা অনেক বড় একটা প্রবলেম, তার সাথে আপনি জীবন কাটাবেন। হ্যাঁ, এই ব্যাপারটা। আর দেখেন যে বাংলাদেশের কিন্তু বেশিরভাগ বাপ মা এটা জানে যে তার ছেলে মেয়ে কর্ন দেখে, অ্যাবসলিউটলি জানে, এটা জানে, কিন্তু তার বাবা মা এই স্টেপটা নিচ্ছে না যে আমার ছেলে কর্ন দেখে, তো এর অল্টারনেটিভ যেটা সবচেয়ে গুড ওয়ে, সেটাতে তাকে আমরা একটু হেল্প করি।
আপনাকে ভাই ছোট্ট একটা শেয়ার করি আমার একটা ফ্রেন্ডের, সেটা হচ্ছে নাম বলার সুযোগ নাই আপাতত। হুম সেটা হচ্ছে ওরা খুব ইসলামিক একটা ফ্যামিলিতে বিলং করে, হুম অর্থাৎ বাপ মা দুইটাই, মানে সে হুম হুম বিবাহিত, সে এবং তার স্ত্রী, হুম এবং তাদের জীবনেও রিলেশনশিপ ছিল না। হুম একদম ইসলামিক ওয়েতে বিয়ে যেটাকে বলে, অর্থাৎ হুম বিয়ের আগে যে আলোচনাটা হয় পরিবারের মধ্যে, হুম এক্স্যাক্টলি এই ওয়েতে বিয়ে করছে। বিয়ে করার পর তারা লাইফে প্রথমবার যেবার মেলামেশা করবে, থ্যাঙ্কস টু দ্য সিস্টেম, আমাদেরকে এগুলো কোনো জ্ঞান তো আমাদেরকে হ্যাঁ দেয় না হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আমরা তো কিছু জানিই না হুম এগুলা। হুম তো এখন সে অনেক দিক দিয়ে দিশেহারা, কার সাথে কথা বলবে, লজ্জা পাচ্ছে, কি করবে। তো সে তখন একজন গাইনোকোলজিস্টকে ভিজিট করে, ডাক্তার আর কি, টাকা দিয়ে ভিজিট দিতে যাচ্ছে। ওকে উনি একজন মহিলা, তাকে আমি ম্যাডামই বলতেছি, কিন্তু মানে উনি যে কাজটা করছেন এর উপরে এটা রেসপেক্ট হয়তো বা সবাই দিবে না। ওকে সে প্রথমে দেখে বললো যে, এই তোমাদের বয়স কম, তোমরা কি করছো? কি করছো যে ম্যাডাম আমরা বিবাহিত, উত্তরটা দিছে। তারপর বলল যে মানে আকাম কুকাম করছে, এবার সব ধরাই দিছে, এবার বিয়ে ধরাই দিছে। হুম So, আপনি জাস্ট একজন চিন্তা করেন যে একজন প্রফেসর কিন্তু ওনার মাথায় এই জিনিসটা কে ঢুকাইছে যে আকাম করার কারণে বিয়ে করছে? মানে কেন ভাই? মানে ধরেন তারা যদি যায় বলতো, এরকম কেস সে হাজারে হাজারে সলভ করে, ওনাকে আমি চিনি, হুম যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হুম গেছে, দেধারসে প্রেসক্রিপশন লিখতেছে, সলভ দিতেছে যে হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশা করলে ওটা ঝামেলা হতে সমস্যা পারে, না, কোনো কিন্তু সমস্যা বিয়ে করলে হো এটা তো মানে এটা বিয়ে তো করলে না যে- এখন কি কোশ্চেন, মানে একটা জিনিস চিন্তা করেন, আপনি এভাবে চিন্তা করেন যে ধরেন আপনার ওয়াইফের সামনে আপনাকে একজন বলছে যে আপনারা তো আকাম করছেন তাই বিয়ে দিয়ে দিচ্ছেন, চিন্তা করেন কোথায় লাগে জিনিসটা। মানে অবশ্যই ভাই, এবং এর সে চেয়ে বড় ডিসরেসপেক্টফুল মানে আর কি তাকে হইতে ভাই পারে? যদি ক্ষমতা থাকে, হুম আমার কাছে মনে হয় যে কোনো পরিস্থিতিকে জবাই করবে ভাই জায়গাতে তারা। আমি জানি না টার্মটা ঠিক বললাম কিনা, বাট আমার এটা ভিতর থেকে আসছে যে এই অবশ্যই হুম কোশ্চেনটা সে জানেও না, মানে ধরেন একদম পিওর মুসলিম দুইটা ফ্যামিলি, হুম পিওর মুসলিম, হুম মানে আই সোয়ার পিওর মুসলিম যতদূর হুম দেখছি আমি, কিভাবে এই কোশ্চেনটা করছে ভাই? মানে সিস্টেমটা কিরকম, এবং তারা কিন্তু এই সিস্টেমের অনেক টপ, মানে একদম একজন প্রফেসরের পড়ালেখার লাইনটা তো বুঝতেছেন ভাই হুম কত কষ্ট হুম করে হুম গেছে। হুম তার মাথায় জিনিসটা কে ঢুকাইছে ভাই? সিস্টেম ঢুকাইছে এগুলাই তো সমস্যা ভাইয়া। মানে একটা মানুষের কিন্তু মানে একটা হ্যাপি লাইফ লিড করতে খুব বেশি কিছু লাগে না। না। আপনি দেখবেন যে মানে আমাদেরকে যে ব্যাপারগুলার মানে বুঝানো হয় বা বলা হয় যে মানে এটা সেটা এরকম কিছু না। আপনার যদি মাইন্ডসেটটা ঠিক থাকে, আপনি যদি ফিজিক্যালি মেন্টালি একটা জায়গায় স্টেবল হন, তারপরে আপনি হচ্ছে আপনার ড্রিমে সম্পূর্ণ ফোকাস করতে পারবেন। কারণ আপনার হচ্ছে ওই উল্টাপাল্টা চিন্তা হ্যান-ত্যান এগুলা মাথায় আসতেছে না। কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারগুলো এত ওর্স্ট হয়ে গেছে, এর বাইরে আর কোনো অপশনই নাই। মানে ইভেন এখন প্রস্টিটিউশনও এত বেশি বাড়ে গেছে, মানে এটা এত ন্যাচারাল এখন হয়ে গেছে। মাঝে মধ্যে রিপোর্টগুলো আসে, আমি জানি না কতটুকু ঠিক কিনা। ওই দিন দেখলাম যে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি নাকি 40% মেয়ে এগুলোর সাথে জড়িত। তা জিনিসটা একবার চিন্তা করা যায় যে মানে এগুলো কত নর্মাল হয়ে গেছে। ইভেন একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে মানুষের ক্ষেত্রে এক ভার্সিটিতে যাওয়ার পর পড়ার মানে কি বলে মানি আর্নিং এর ওয়ে কি? ধরেন সে হচ্ছে টিচিং করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, এটা করে হাইয়েস্ট কত? মানে আমি খুব একদম টপ নচ ধরতেছি, টপ, হ্যাঁ 1,50,000 1,00,000 এরকম। কিন্তু সে যদি এই ওয়েতে যায়, সে সেটা এক দিনেই করতে পারবে। আচ্ছা রাতে আর কি, দিনে তো না। মানুষের 7 ফিগার কামাবে ভাই। 7 ফিগার কামাবে। তো ব্যাপারটা দেখছেন যে মানে আমাদের ব্যাপারগুলো কিরকম করা হয়েছে? বিয়ে করা যাবে না, কিন্তু তুই টাকা আর্ন কর, তুই প্রস্টিটিউশন, এই ব্যাপারটা এইটাকেও ইভেন আমরা দেখছি কয়েকদিন আগে গভর্নমেন্ট এটাকে কিভাবে প্রমোট করছে, তারা ফান্ডিং করছে। এইটা হচ্ছে নাকি মানে তাদেরকে ফান্ড করা হচ্ছে, তাদেরকে একটা আলাদা এন্টিটি হিসেবেই করানো হচ্ছে। ইজ ইট ভাই আসলে? হ্যাঁ, আমি তো দেখছিলাম এরকম যে হচ্ছে 2 কোটি টাকা না কত টাকা, আমি শিওর না, এরকম একটা নিউজ আমি দেখছিলাম। এটা করা হচ্ছে। সো এই প্রত্যেকটা জিনিসকে নরমালাইজ করা হচ্ছে, নরমালাইজ করা হচ্ছে। মজার বিষয় যে তারা নিজেদেরকে মানুষ দাবি করে, আপনি এগুলো শুনবেন, ভিডিওতে দেখবেন যে আমি এটা করি দেখি কি আমি মানুষ না। কি মানে কিভাবে ভাই, মানে সেই কথাটা কিভাবে আউট অফ কেমনে বলতেছে আর ওদের ভাই আইডিওলজিটা কি যে ওইটাও এক প্রকারের পেশা। হ্যাঁ। সো ওইটা যেহেতু পেশা, ওদেরকে একটা সম্মান আর দিতে আপনি হবে। বাইরের দেশে যান না, ওরা তো সেলিব্রিটি, হ্যাঁ, ওইটাকে এবার সম্মান দিতে হবে। সম্মান দিতে হবে। এখন ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, যার হচ্ছে ইথিক্স ঠিক নাই, যার ইমান ঠিক নাই, সে যদি দেখে আচ্ছা আমার একটা রুমমেট, ও একটা খুব লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, এই আইফোন, এই একবার ট্যুরে যাইতেছে, এই লুই ভুটন নাকি এগুলা নিয়ে বেড়াইতেছে, আর আমি এনে দিন রাত পরিশ্রম করতেছি, কয়টা টাকা আর্ন করতেছি। ওর যদি ইথিক্স ঠিক না থাকে, ওও চাবে ওই ওয়েতে যাইতে। সো আপনি জাস্ট বিষয়টা চিন্তা করেন ভাইয়া, মানে ছেলেদের মধ্যে একটা সেলফ ডাউট ঢুকাই দেওয়া হয়েছে, তাদেরকে উইক করা হয়েছে, আর মেয়েদেরকে ইম্পাওয়ার করা হচ্ছে কিভাবে? মানে কি ইজি হয়ে গেছে তাদের এই ওয়েতে যদি যায়, তাহলে তারা যদি মানে রিচ হওয়ার ব্যাপারটা কত ইজি হয়ে গেছে। আমরা বাইরে দেখছি যে মাঝে মধ্যে এগুলা নিয়ে আসলে ওই যে আমরা তো একটা সিরিজ নিয়ে কাজ করছিলাম, সো বিষয়গুলো নিয়ে একটু দেখতাম।
অনলি ফ্যান্সের যে ব্যাপারটা আছে, এইটা করে অনেকে মিলিয়নিয়ার হয়েছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ইনস্টাগ্রামে ধরেন একটা মেয়ের প্রোফাইল, সে কিছু ভিডিও দিছে, একটু কি বলবো মানে লাইক এটাকে কীভাবে বলবো, মানে ধরেন যে একটু খোলামেলা ড্রেস ট্রেস এইভাবে আর কি ভিডিও দিছে। তারপরে কি হবে, তার হচ্ছে ওই প্রোফাইলের উপরে যায় দেখবেন যে হচ্ছে একটা লিঙ্ক, তার হচ্ছে মানে কাইন্ড অফ এটি কীরকম আমি ঠিক মানে এই ব্যাপারগুলো অতটাও জানি না, মানে হচ্ছে ওইখানে আপনি তার একটা প্রাইভেট কমিউনিটি বা তাকে সাবস্ক্রাইব করতে পারবেন, ঠিক আছে? এখন আমি খুব কম করেও যদি ধরি, এরকমও সাবস্ক্রিপশন আছে 1,000 টাকা, ঠিক আছে? ওই 1,000 টাকা যদি 10,000টা ছেলে কিনে, এরকম গান্ডু ডিপ্রেসড বহুত ছেলে আছে, আমি 10,000 কমই ধরলাম, হ্যাঁ, 10,000 জন কিনে যদি 1,000 টাকা দিয়ে জাস্ট হিসাব করে দেখেন, একটা মেয়ের ক্ষেত্রে ওইটা সেল করা কত ইজি হয়ে গেছে। হ্যাঁ, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে কি থাকে, জাস্ট মানে মেয়েটার হচ্ছে প্রাইভেট কিছু ভিডিও, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো একটা ছেলে স্কিল ডেভেলপমেন্টের জন্য বলেন বা হচ্ছে তার যে জিনিসগুলোতে ইনভেস্ট করা উচিত সেগুলাতে বলেন, সে সেটা কখনো ওইভাবে চিন্তাই করে না, কিন্তু 1,000 টাকা খুব ইজিলি দিয়ে দিচ্ছে, সে তাকে কখনো টাচই করতে পারবে না, টাচ তো দূরে থাক, সে কিছুই করতে পারবে না, জাস্ট তার কিছু প্রাইভেট ভিডিও দেখবে, দ্যাটস অল। আপনি ভাই এডুকেশন সেগমেন্টের এই জিনিসটাকে কিভাবে দেখেন, যে ধরেন আমি 20,000 টাকার চাকরি করব, সারাদিন একজনকে আব্বা আব্বা করবো, ভার্সেস আমি 30,000 টাকা লাভ করে একটা চায়ের দোকানে চালাবো। আমাদেরকে কিন্তু এই চায়ের দোকান এদেরকে কিন্তু বুঝাই দিচ্ছে মাথায় যে এটা হচ্ছে নিম্ন শ্রেণী, এইটাতে যাওয়া যাবে না। আমি যখন রিসেন্টলি দেখি যে ধরেন আমি কিন্তু পিস পাই কিছু কিছু ব্যাপারে, ধরেন একজন খুব স্যুট বুট পরা এমপ্লয়ি আজাইরা কাজে, একদম আজাইরা কাজে একটা রিক্সাওয়ালা চড়াইছে, এবার রিক্সাওয়ালাটা উঠা যখন 2-4টা লাগায় না, কি শান্তিটা পাই ভাই ভিতর থেকে। কেন বলি, কারণ প্রথমত রিক্সাওয়ালার কোনো দোষ নাই, তুই মারার কে, 1, 2 এই রিক্সাওয়ালাটা না মানে হি লিভস অন হিজ ওন ওয়েলস, আল্লাহ বাদে আল্লাহর পরে তার টাইমই নেই। তো আপনি তো ভাই মানুষকে স্যার বলতে বলতে আপনার দিন চলে যাচ্ছে। আব্বা ওইটা হইতেছে এক আব্বা জন্ম দিছে, ওইটা হচ্ছে সেকেন্ড আব্বা। মানে আব্বা যেটা বলবো সেটা, আপনি দেখবেন কিছু লোকের চাটুকারিতা এত ভাই, মানে এইটা দেখলে ভাই মনে হয় যে ভাই থাক ভাই। সো এখানে একটা বিষয় যেটা আপনি বললেন যে আমাদের এখানে না মানে সোসাইটি অ্যাকচুয়ালি কিছু জবকে মানে অনেক বেশি এখানে আইডিয়ালাইজ করা হয়। গ্রামের মানুষ অফিসার, এই টার্মটা মানে ও একটা অফিসার, মানে আমাদের যে গভর্নমেন্টের চাকর, এই জিনিসটাকে ছোটবেলা থেকে খুব বেশি এমফেসাইজ করা হয়েছে, ও একটা অফিসার। কিন্তু ওই ব্যাপারগুলো দেখেন যে ও একটা অফিসার, এই ছোটবেলা থেকে আপনি গ্রামে দিকে দেখবেন ব্যাপারটা, বিসিএস ক্যাডার তো ওইটা বড়ই বললাম, এর থেকে ওই যদি একটা জায়গার কেরানিও হয়, ও একটা অফিসার, ও একটা অফিসার ভাই, শেষ ভাই, ধ্বংস, আপনি ধ্বংস। আপনি কি করেন, 5 লাখ 10 লাখ কত কামান, কোনো দামি নাই, ও একটা অফিসার, শেষ ভাই। ভাই আমার এরকম একটা প্ল্যান আছে, এটা নিয়ে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে এরকম যে ধরেন বাংলাদেশের এডটেক সিনারিওতে যারা চান্স পায় তাদেরকে তো গাড়ি বাড়ি করে দেয়, মজা করে বলতেছি, যারা চান্স পাচ্ছে না তাদের জন্য আমার ইচ্ছা একটা কর্মসংস্থানের সুযোগ করা। জিনিসটা যেমন আমার কাছে মনে হয় যে সোসাইটি যেটা দেখায় যে আপনাকে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, ওই অনুযায়ী বড় হইতে হবে, আমার কাছে মনে হয় ব্যাপারটা এরকম না। কেউ যদি প্রপারলি স্কিলফুল হয়, সে জাস্ট স্লাইড বানায়, বেসিক পাওয়ার পয়েন্ট স্লাইড বানায়ও কিন্তু ভাই মাসে 20-30-40 হাজার কামানো সম্ভব, যদি সে ইন্টেন্সলি স্কিলফুল হয়। ভাই আপনি এই অ্যাঙ্গেলগুলোকে কিভাবে দেখেন, যে এই যে ধরেন আমরা বুয়েট থেকে আইওটি থেকে গ্র্যাজুয়েট করে আমাদের 90% ব্যাচমেট কিন্তু ভাই একটা প্রথাগত জবে যাওয়ার চিন্তা করতেছে, তার এগেনস্টে আমার আপনার মাথায় এন্টারপ্রেনারশিপ যেভাবে কাজ করে, হাউ ডু ইউ লুক অ্যাট ইট ভাই, যে জিনিসটা এমন কেন ভাই? মানে এই যে আমরা অ্যান্ড্রু টেটের কন্টেন্ট দেখি, এটা যদি একটু টানি, এটা কিভাবে দেখেন, যে ধরেন এই যে 9 to 5 ভার্সেস হচ্ছে ফ্রিডম? এখানে আমি বলবো ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে বেশিরভাগ ক্লাসমেটস তাদের সামনে না, ধরেন আমি একটা আইডিয়া পিচ করলাম, বিজনেসের কথা বললাম, খুব হ্যাঁ হ্যাঁ করবে, কিন্তু ফের হয়ে যায় কুইজের পড়া পড়তে বসবে। ওকে আপনি যখন ডাকবেন, না মামা কালকে তো আবার সকালে ক্লাস আছে, কালকে তো এই ইয়ে আছে, মানে হুদাই আপনার সাথে হ্যাঁ হ্যাঁ মিলাবে, তারপরে ভাই নাই। কারণ বেশিরভাগ মানুষ না ওই জিনিসটা ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছে, আর ওর মাথায় ঢুকানোই হয়েছে ওইটা। সো এর বাইরে যে অ্যাকচুয়ালি কিছু করা পসিবল, তার দ্বারাও যে পসিবল, এটা সে নিজেও জানে না। আমি একটা কথা বলি সবসময়, যে কোনো কাজ শুরু করার আগে জাস্ট একটা কোশ্চেন আস্ক করতে হবে, সেটা হচ্ছে ওয়াই।
এই হোয়াই এর অ্যান্সারটা হইতে হবে খুব পাওয়ারফুল। আমি পড়তেছি, এই পড়াশোনার পিছনে আমি 20 বছর ইনভেস্ট করতেছি, কেন করতেছি? এর যদি আমার একটা পাওয়ারফুল অ্যান্সার থাকে তাহলে আমার 20 বছর পড়াশোনা করা উচিত, অনেক ভালোভাবে পড়াশোনা করা উচিত। কিন্তু এই অ্যান্সারটা যদি আমার কাছে না থাকে, যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে কখনোই উচিত না। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা কি তাহলে নিরক্ষর থাকবো, অশিক্ষিত থাকবো? আমাদের কথাগুলো কেউ কখনো ভালোভাবে বুঝেই না। এডুকেশন ইজ আ মাস্ট। আপনি বিজনেস করতে চান, আপনাকে 10টা বিজনেসম্যানের লাইফ নিয়ে পড়তে হবে, Yes. আপনাকে মার্কেটিং পড়তে হবে, আপনাকে কাস্টমার সাইকোলজি পড়তে হবে, প্রোডাক্ট রিসার্চ কীভাবে করবো শিখতে হবে, প্রত্যেকটা জিনিসে আপনাকে গুরুতর পড়ালেখা করতে হবে। কিন্তু এডুকেশন সব জায়গায় আছে, আমি যেই জায়গায় যাই, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা ভুল। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা জিনিস। এই যে এই মাইকটা, ওয়্যারলেস মাইক, এটা কিন্তু 10 বছর আগেও এরকম ছিল না। ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস কত আপডেট হয়েছে না? কিন্তু যেই এডুকেশন সিস্টেমটা আমাদের লাইক ব্যাকবোন, এইটাকে সবচেয়ে স্ট্রং করা উচিত, সেইটা কখন আপডেট হয়েছে? আমাদের বইগুলার ওই মলাট পাল্টা এই ছবি, কোনো সময় দিবে হচ্ছে লাইক স্ট্রেচারে কেউ বসে আছে, কেউ মই দিয়ে উঠতেছে, এই টাইপের ছবিগুলা পাল্টানো ছাড়া, আর ওই যে জাফর ইকবালের কিছু, নামটা বলতে একটু ঝামেলা হয়েছে গেছে, সো তার কিছু বই মানে ওই করা ছাড়া এর বাইরে আর কি করা হয়েছে? আমাদের এখানে হচ্ছে আর নতুনত্ব কি আনা হয়েছে আমি জানি না ভাই। এআই যেই লেভেলে ডেভেলপ হচ্ছে, একটা ছেলে যদি জাস্ট প্রম্পট ঠিকভাবে দিতে পারে, আমার বহুত কিছু করে ফেলতে পারবে। ওই যদি জাস্ট প্রত্যেকটা, ওই যদি জানে যে চ্যাট জিপিটির কাজ এটা, জেমিনাই দিয়ে এটা করা যায়, পারপ্লেক্সিটি দিয়ে এটা করা যায়, ক্লোড দিয়ে এটা করা যায়, সে অনেক কিছু করে ফেলবে। তার এত বেসিক বুঝা 1 থেকে 12 পড়তে লাগবে না। 6টা মাস তাকে সময় দাও, 6টা মাসেরও দরকার নেই, তার কম সময়ে সে কিছু করতে পারবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে, আপনি যেটা বললেন, আমরা না জিনিসগুলোকে নর্মালাইজ করি না। আমি যদি ফ্রিল্যান্সিং করে 3 লাখ টাকা কামাই, আর কেউ যদি বিসিএস ক্যাডর হয়ে মাসে 40,000 টাকা ইনকাম করে, ওকে 100%-এর মধ্যে 90% মানুষ, ওর তারও বেশি হয়তো, তাকে সাপোর্ট করবে। কিন্তু আমরা এইটা বুঝতে চাই না যে এখানে একটা ব্যাপার আছে ভাই। দেখেন, ধরেন 2টা বিসিএস ক্যাডর, একজন তার মধ্যে খুব সৎ, সে যেটা পায় সেটাই খায়, হ্যাঁ, আর একজন যেটা পায় সেটা তো খায়, আরো বহুত কিছু খায়। সে একটা 5 তলা বাড়ি দিয়ে দিছে, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করবে, ওই বাড়ি দিতে পারছে, তুই পারস না কেন? আপনি বুঝান যে আপনি সৎ এই জন্য পারেন না, এটা কে বুঝে? আমি দেখবো। বাংলাদেশের পুরো সিস্টেমটা যে কত বিগ লেভেলে করাপ্টেড, মানে সিস্টেমটা তৈরি করা হয়েছে এইভাবে। আচ্ছা ঠিক আছে, বেস স্যালারি এটা এমনি, এটা জাস্ট এমনি, তুমি নিচ উপর আশেপাশে দিয়ে কত খাবা খাও, কোনো সমস্যা নাই, এটা তো এমনি। স্যালারিগুলো বাড়াইতে কি সমস্যা? সো আমাদের এই জিনিসটাই নর্মালাইজ না। আমি যদি বাদাম বেচি রাস্তায়, আমি মনে করি সেটা সম্মানজনক। আমি যদি রিক্সা চালাই, আমার সেটা সম্মানজনক। আমার যদি আর কোনো অপশন না থাকে, ব্রেন নাই ভাই, কাজ করে না ব্রেন, প্রতিবন্ধী আমি কায়িক শ্রম করব, তবু আমি বাপের টাকায় হচ্ছে শুয়ে বসে খায় রিল দেখে হচ্ছে একটা, মানে যেই মডেলের আমি চিনো না, ওর ছবি দেখে আমি হাত মারবো না। আমি কায়িক শ্রম করব, আমি রিক্সা চালাবো, আমি যেটা মানে লিটারালি কিছু করব, নিজে থেকে কিছু করব। কিন্তু এই জিনিসগুলা আমাদের এই সোসাইটিতে নর্মালাইজ করা না। আমরা হচ্ছে যদি ইভেন একটা ফার্মও দিতে চাই, সেটা তো বহুত কথা শুনতে হয়। সমস্যাটা কি ভাই? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের এই সেক্টরটা সবচেয়ে বেশি ডেভেলপড হওয়া উচিত। বাংলাদেশ এখনো অত উপরে যায় নাই যে টেকনোলজিকে সেন্টার করে আমরা সবই করব। কিন্তু আমাদের এখানে কি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আমি কৃষক হতে চাই যদি, তাহলে কি সমস্যা ভাই? একটা মজার একটা কনসেপ্ট মাথায় করছেন, সেটা হচ্ছে কি, আপনি কালকে একটা হচ্ছে ফার্ম দিবেন, একটা গরু কিনছেন, হ্যাঁ, ফার্ম দিবেন, এখন এই যে গোবর টোবর ধরে কাজ করেন, খুব গালি দিচ্ছে। কাট টু 10 ইয়ার্স, বিশাল একটা খামার আপনার, ধরেন গরু আছে, ধরেন 500 গরু। এইটাকে ম্যানেজ করার জন্য, কাস্টমার ম্যানেজ করা, কয় লিটার দুধ আসছে ম্যানেজ করা, এইটার জন্য এখন সুন্দর একটা অফিস দিছেন। এই অফিসে যাবে বাঙ্গুরা চাকরি নিতে, সে কিন্তু আপনাকে স্যার বলবে ভাই। শুরুতে যখন আপনি একটা গরু নিয়ে শুরু করছিলেন, ওই যে গোবর টোবর ধরতেছেন সবাই, তখন আমি কৃষক। কিন্তু এখন স্যার, এখন আমি সিইও, কর্পোরেট, ওনার পর আপনি এমএনসি হবেন, এবং দেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবেন, কথাবার্তা বলবেন। তখন একটু আগে এই যে এডুকেটেড বাঙ্গুগুলা গালি দিল, এরাই কিন্তু আপনাকে স্যার বলতেছে। দ্যাটস দ্য বিগেস্ট আইরনি ভাই। অ্যান্ড এটা নিয়ে অনেক ডিসকাস করা যায়, যে ধরেন এটা তো মানে আমার এটা নিয়ে সেপারেট ভিডিও বানানোর উদ্দেশ্যও ছিল, বানানো হয় না। যে যারা এডুকেশনটাকে অ্যাকচুয়ালি এই ওয়েতে আনছে, এরা নিজেরা কিন্তু এইভাবে এডুকেটেড না 100%। মানে দ্য সিস্টেম ক্রিয়েটরস ওরা না, যারা হচ্ছে সিস্টেমটা ফলো করে, অর্থাৎ যারা রুল বানায় তারা রুল ফলো করে না। এটা কিন্তু আমরা জানি না, এটা সবার ক্ষেত্রেই ভাই। আমি 10টা রুল বানাই দিলাম, তুই ফলো কর, কিন্তু আমি নিজে করতেছি না। অফিসে বস বলে দিছে 9 to 5, বস আসছে কয়টায়? দুপুর 2টায়।
ওইটাই তাহলে এটা কি হইলো? ওইটাই। এটা তো এটাই তো হয়, কিন্তু এটাকে আমরা ইজিলি নেই কি নেই না জানি না, বাট সিস্টেম আমাদের সাথে কি করতেছে, মানে পুরো টাইমটা এটা কিন্তু একটা ব্যাপার ভাই। রিলস, এই যে রিলস আপনি যে সারাদিন দেখতেছেন, হুম হাউ ডু ইউ থিঙ্ক অফ আদার থিংস যদি আপনার সারাক্ষণ রিলস আসতেই থাকে? এই যে রাজুদা পরোটা বানায়, এই বানায়, সেই বানায়, চলতেই আছে ভাই, থামে না তো। কেকও বানায়, এই যে দেখেন না কেক পট্টি, কেক বেলে পট্টি হয়ে গেছে ভাই, একটা কেকের দোকান থেকে কেক পট্টি। আসলে ভাই সমস্যাটা কি, আমাদের মেইন প্রবলেম হচ্ছে একে তো আমরা নিজেদের উপরে কোনো বিলিফ নাই, আমরা নিজেদেরকে কখনো এক্সপ্লোর করার সুযোগও পাই নাই। আর কেউ যখন অন্য কিছু একটা ভালো করতে চায়, আমি তখন তার দোষটা খুদ বের করি যে এইটা কেন করলো, ওইটা ঝামেলা, এইটা ঝামেলা, এমনে ওমনে, এইভাবে আমরা তাকে ডিমোটিভেট করার ট্রাই করি। সো আমি এটা বিলিভ করি যে আমি যখন কাউকে বলতেছি তুই এটা পারবি না, তার মানে আমি নিজে আসলে সেটা পারবো না, এই জন্য আমি তাকে বলতেছি যে তুইও পারবি না, এরকম Yes. একটা ব্যাপার। আর বাঙালির মধ্যে এটা খুব কাজ করে যে আমি যখন একটা জিনিস ধরেন আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজের আইডিওলজিটাকে জাস্ট এস্টাবলিশ করার জন্য আরো 10টা লেম এক্সকিউজ দিব ওই ভুলটাকে প্রমোট করার জন্য। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এটা সবচেয়ে বেশি আরো বেশি কাজ করে। দেখবেন 10টা গাঁজাখুরি কথা বলে দিছে, কোনো দাম নাই, কিন্তু সে জাস্ট নিজের আইডিওলজিটাকে ই করতে চায়। আমার একটা জিনিস খুবই মানে কষ্ট লাগে যে হুজুরদের মধ্যেও মারামারি। চিন্তা করা যায় যেখানে আমরা মুসলিম, আমাদের সবার, আমরা এক আল্লাহ বিশ্বাসী, Yes. আমাদের রাসূল, এর বাইরে আমাদের আর কোনো মানে মারামারির দরকার নেই। কিন্তু দেখবেন হুজুরদের মধ্যে এই হুজুরের ফের সাগরে দিগলা, ওর ফেরুগুলা, ওর ফেরুগুলা, এই পীর ওই পীর, এরকম একটা ঘটনা হয়ে গেছে ভাই। এরকম কেন? মানুষের মধ্যে এই ভেদাভেদটা ক্রিয়েট করা, তো এইটাই তো সিস্টেম চায়। আচ্ছা তোর মধ্যে আমি এই এই ক্রাইটেরিয়াগুলো সেট করে দিলাম, এখন তোরা এগুলো নিয়ে মারামারি কর, আমরা খেলা দেখাইতেছি ভাই অন্যভাবে। জিনিসটা এইভাবে চিন্তা করেন, আরো কিছু ব্যাপার আছে যে ঐক্য থেকে মাথায় আসলো। এই যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। ভাই কি এইগুলা বলিনি না ভাই, একটা মাথাটা খারাপ। theory just আপনি চিন্তা করেন। আমি জাস্ট বারবার এটা ভাবি যে ধরেন এখন ভাই না হইলেই ভালো হয় ভাই, এখন এমন একটা অবস্থা না হইলেই ভালো হয় ভাই। বাচ্চাই নিয়েন। হ্যাঁ এখন যে আছে সবাই একটা সময় যায় মরে যাও, শেষ, শেষ দুনিয়া তার থাকার দরকার কি কারো। আমাকে আমার আব্বা বলতেছিল যে আমরা হচ্ছে 5 ভাই, হুম আব্বারা 5 ভাই, 5 বোন। তো আমাদের 5 ভাই দেখে আমার দাদার ভিটেটা এখনো ধরে রাখতে পারছি। যদি এক ভাই হইতো, আপনি যেই হন না কেন, মানুষজন জমি দখল করতো। অবশ্যই। আমি এইভাবে ভাবি যে ধরেন আজকে আমার আমার বোন আছে বাট আর ভাই নাই, বা আর বোনও নাই, আমার ফ্যামিলিটাও যদি অনেক বড় হইতো ভাই, হুম আমার কাছে মনে হয় যে আমরা এর থেকে আরো অনেক বেশি সলভেন্ট হইতাম, অনেক বেশি ইম্প্যাক্ট রাখতে পারতাম। কিন্তু সোসাইটি আপনাকে শিখাচ্ছে এটা করেন না, কিন্তু সোসাইটি কিন্তু আপনাকে অন্ধ করে রাখতেছে। আপনি দেখতেছেন না যে ইলন মাস্কের 6টা বাচ্চা, 7 টাকা না কয়টা আমি জানিও না, আমিও জানি না ভাই, বহুত বাচ্চা ভাই। একটা মানুষের বাচ্চা ভাই কি পরিমাণ টেলিগ্রামের সিওর নাকি 1-150 নাকি, আমি এরকম একটা শুনছিলাম ভাই। চিন্তা করেন, একটা মানুষের বাচ্চা কতগুলো হলে সে বাচ্চার নাম XAEER এরকম নাম দিতে পারে, কতগুলো বাচ্চা। বাট আমাদেরকে বলতেছে 1-2টা বাচ্চা নিতে ভাই, মানে এটা এটা কিন্তু লজিক্যাল, কারণ বাচ্চা যদি কমে যায়, মানে জাস্ট একটা নর্মালি চিন্তা করেন, আমি এটা নিজেও ফিল করছি যে আমার বাসায় যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না ঢুকেন, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমি পুরোপুরি সিকিউর না। এটা ঠিক বলছেন। পুরুষ একজন বেড়ে গেলে কিন্তু ভাই হিসাবটা ঘুরে যায় পুরা। তো এখন আপনার গেট খুললে যদি একজন পুরুষ না এসে একজন মহিলা যখন গেট খোলা শুরু করবে, যে গেটটা খুলতেছে, তখন কিন্তু তাকে যে কোনোভাবে থ্রেট করা পসিবল, যেটা একটা পুরুষকে করা অনেক টাফ। একটা মহিলাকে হয়তো আপনি ওয়েপেন ছাড়া থ্রেট করতে পারবেন, একটা পুরুষকে কিন্তু থ্রেট করতে পারবেন না ওয়েপেন ছাড়া, সহজে পারবেন না। যদি সে পুরুষ হয়, যদি সে পুরুষ হয়, সে কিন্তু তার জান দিয়ে তারপরে তার ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলিকে সবার উপরে রেখে জানটা দিয়ে দিবে ভাই। ওইটাই। বাট এই সিচুয়েশনগুলোকে নষ্ট করা হইতেছে। মেনলি স্ট্রেংথ থাকতে হবে, ইউ নিড টু বি বিগ অ্যাজ আ ম্যান। মানে আমি বলতেছি না খুব লম্বা চওড়া হইতে হবে, সেটা বোঝাচ্ছে না, বাট বিগ অ্যাজ আ ম্যান মিনস আপনার গায়ে ফিজিক্যাল স্ট্রেংথ থাকতে হবে। এই জিনিসগুলোকেও কিন্তু সোসাইটি ট্যাবুটাইজ করে, যে একটা ছেলে দুর্বল হইতেই পারে, কত সুন্দর সুন্দর নাম দেয়, স্কিনি ফ্যাট, নাটক ভাই, এগুলা ভাই গা জ্বলে যায় ভাই। মানে আপনি দুর্বল হন, আপনাকে গ্লোরিফাই করার 100টা উপায় আছে ভাই, বহুত কিছু আছে। একটু ফের বেশি হন, ওইটা ফের তখন ভালো লাগতেছে না। কি যাবেনটা কোথায় আসলে, মানে এমন একটা অবস্থা হয়েছে, যাবেনটা কোথায়? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, মানে আমি কি বিলিভ করি, আমি সেই অনুযায়ী আগাচ্ছি কিনা, এইটা ইম্পর্টেন্ট। কারণ আমি বাইরের ওয়ার্ল্ড কখনো চেঞ্জ করতে পারবো না, সম্ভবই না। আমার ইনার ওয়ার্ল্ড যেটা আছে, আমার যে বিলিফগুলো আছে, আমার যে আইডিওলজিগুলো আছে, আমার নলেজ গেইন করতে হবে প্রপার সোর্স থেকে। গুগল মারে সব কিছু বা চ্যাট জিপিটি মারে সব কিছু নলেজ গেইন হয় না। হ্যাঁ, কারণ সেম ওল্ডম্যান কিন্তু নিজেরও আপনি দেখবেন যে ওর ব্যাপারগুলা
ওইও আপনি জিপিটিকে বলেন এগুলা বিষয় অনেক কিছু জিপিটিও ওইরকমই উত্তর দিবে, কারণ এটার ডেডি হইতেছে ওইরকম, ডেডি তো ওরা, হ্যাঁ ডেডি হইতেছে ওরা। হ্যাঁ, আর আমরা জাস্ট ভাবি আচ্ছা সবকিছু তো হইতেছেই হোক, এত প্যারা নেওয়ার কি আছে, একটু দেখি। আচ্ছা ভাই, আমি এটা কোথাও শেয়ার করি নাই, আপনি সুযোগ দিলে করব। শিওর ভাই। হইতেছে আমাদের প্রতিষ্ঠানের যে এডটেক প্রতিষ্ঠান যেটা বললাম, এডটেক, এটার নাম হচ্ছে এডেড গ্রুপ। জি জি জি। তো নামটা খুব অদ্ভুত, আমার কাছে অদ্ভুত লাগে, এটা আমি বাচ্চাদের আমার বুঝাইতেও কাছেও পারি লাগছিল না, এটা আসলে, অদ্ভুত হ্যাঁ। লাগে আমি জানি। দুইবার কেন লাইক এড কিন্তু একসাথে এডেড পড়ে হ্যাঁ। ফেলি, সবাই পড়ে হ্যাঁ, ফেলে এডেড, কিন্তু জিনিসটা এড। হ্যাঁ। একটা এড দিয়ে আমি বুঝাইছিলাম যে দিস বুলশিট এডুকেশন, যেটা আমরা চাইলেই ডিনাই করতে পারতেছি না একজন মধ্যবিত্ত হিসেবে, আমাদের করাই লাগতেছে, আমি নিজে এটার একজন ভুক্তভোগী। দ্বিতীয় এডটা হইতেছে আলটিমেট সিলেবাস, যেটা আমি করার চেষ্টা করি। এটা শুরু থেকে প্ল্যান ছিল, তবে বলতে পারেন যে বিভিন্ন গভর্নমেন্টের কারণে এটা কখনো করার সুযোগ পাইতাম না। যখন থেকে সুযোগটা পাই সেটা আমি করছি ভাই। আমার প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা ভাই, যে এই জায়গাটাতে আমি ইমপ্রুভ করলাম, ওপেন ফর ইট, আমি শুনতে চাই একদম অন ক্যামেরা, যে কি করা যেতে পারে। বিষয়টা হচ্ছে কি ভাই, আমি যখন একদম ওপেনলি অনেক কথা বলি, এটা সবসময় দেখবেন যে অনেক প্রেশার আসবে, যে একটা সত্যি কথা বলতে গেলে ওই সত্যিটা যার ভালো লাগতেছে না সে আপনার সামনে এসে দাঁড়ায় যাবে, সে বিভিন্নভাবে আপনাকে থামানোর ট্রাই করবে। এরকম করে আসলে অনেক ভয়েসই চুপ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, কিছু একটা বলতে চাচ্ছেন, ওই জায়গাগুলো অনেকজনের সাথে কন্ট্রাডিক্টরি, সে আসে এখানে একটা ঝামেলা করবে। সো ফার্স্টে আমি সবসময় এটা বলবো যে আসলে মানে এই যে উম্মার জন্য যেটা ভালো হয় সবসময় সেটা চুজ করা, কোনো কিছু সুগার কোট না করা, যে না আমার এই কথাটা হয়তো এইভাবে বললে ওর খারাপ লাগবে, আমার যায় আসে না। আল্লাহ খুশি থাকলে আমার যদি ইসলামিক ইথিক্সের সাথে জিনিসটা যায়, দ্যাটস অল ফর মি। এখন আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে আপনি নামাজ পড়ার কথা বললে আপনাকে বলবে ধর্ম ব্যবসায়ী, ঠিক আছে? মানে নামাজ পড়ার কথা ভাই, আমি ওকে নামাজ পড়ার কথা যদি মনে করাই দেই যে আচ্ছা তোমার দিনে 5 বার নামাজ অবশ্যই পড়া উচিত, নামাজ পড়ার কথা কেন বললেন? আপনি তো তাহলে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা ধর্মর ব্যবসা করে ওই প্রফিটটা কেমনে পায়, মানে ধর্মটা কি বেচে না কি, এটা বুঝি না ভাই। মানুষ কত চিপ হয়ে গেছে যে আপনি তাহলে বলবেনটা কি, আপনি তাকে নামাজ পড়ার কথা বললেও ঝামেলা, আপনি যদি না বললেন সেটাও ঝামেলা, মানে এরা ভাই কিছু না কিছু বলবেই। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমার যে জিনিসটা ট্রু, যেটা আমি জানি, এটাকে কোনো সুগার কোট করা যাবে না, আমি একদম কথা বলবো, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হয় এই জেনারেশনের আসলে একটা গাইডলাইন খুব দরকার, কারণ ভাই প্রচুর পোলাপান ডিপ্রেসড ভাই। আপনি জাস্ট চিন্তাও করতে পারবেন না যে এই সকাল থেকে উঠার পর রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তারা কিসের মধ্য দিয়ে যায়। মানুষ এখন গেমব্লিংয়ে চলে যাচ্ছে, তারপরে হচ্ছে করণ তো আছেই, ড্রাগে চলে যাচ্ছে, জীবনগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সো এদের জন্য অবশ্যই কিছু করা উচিত, এদেরকে একটা গাইডলাইন দেওয়া উচিত, কারণ একটা সময় যায় না, মানে আমার মনে হয় যে নিজের যে পার্সোনাল অ্যাচিভমেন্টগুলা, ধরেন আমি এগুলা করলাম, টাকা পয়সা অনেক কিছু হইলো, কিন্তু লাইফটা ফাঁকা থাকে যাবে যদি উম্মার জন্য কিছু করা না হয়। আমি এটা সবসময় বলি যে আমাদের সবার টার্গেট হওয়া উচিত সব থেকে বেশি মানুষ নিয়ে জান্নাতে যাওয়া। একা একা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জান্নাত বানায়নি আসলে, কিন্তু আমাদের কনসেপ্টগুলো এমন হয়ে গেছে, এমন হিংসাত্মক মনোভাব হয়ে গেছে, কেউ উপরে উঠলে না আমরা ওকে টানেই নিচে নামাইতে চাই। কিন্তু ভাইয়া আপনি যখন কাউরে টানে নিচে নামাচ্ছেন ওর সাথে আপনিও নিচে নামতেছেন, কিন্তু কাউরে যখন আপনি উপরে উঠাচ্ছেন ওর সাথে আপনিও উপরে উঠতেছেন। এই সিম্পল কনসেপ্টটা আমরা বুঝি না। আমি যদি নিজে ভালো থাকি আর 10 জনকে নিয়ে ভালো থাকি, ওইটা বেশি বেটার নিজে ভালো থাকার চেয়ে। সো আমি ভাই হইতেছে এই যে আপনি প্রথম যে লাইনটা বললেন না, যে কাউকে স্যাটিসফাই করতে না পারা, তা আমি কিন্তু এটা তো আপনি তো ফেস করছেন, যে কেউ, মানে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অডিয়েন্সের কেউ যদি আজকে অনলাইনে আসে ইসলাম নিয়ে দুটা লাইন বলবে যে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, আমি এটার উত্তর এভাবে দিছিলাম যে আমি ধর্ম মানে সবকিছু তো ধর্ম টানি না ভাই, সবকিছু অটোমেটিক্যালি ধর্মের ভিতরেই। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা একটা ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা যেটার ভিতরেই ভাই সব কিছু আসে। সো দ্যাটস ওয়াই আমাকে সব কিছু জাজ করতে হবে। এই জিনিস করার পরে আমাকে র্যান্ডম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে যাচ্ছে তাই গালিগালাজ করছিল। এটা স্পেশালি হয়েছিল আমি মিউজিক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেটার ভিতরে আমি মিউজিকের এগেনস্টে অনেক কিছু বলছি। আমি বলছি যে মিউজিক কেন শয়তানের কাছ থেকে আসতেছে, ওয়াই ইটস হারাম অ্যান্ড অল, ইন্টেন্স গালিগালাজ খাইছিলাম। তো ওই টাইমটাতে আমি খুব ডিপ্রেস ছিলাম আর কি। আমার কাছে মনে হয় একটা কি দুইটা এপিসোড আমি বানাইছিলাম না, একটা বেশ বড় পজ ছিল ভাই। আমি এটা খেয়াল করছিলাম,
আপনি হচ্ছে মাঝখানে একটা তারপরে অনেকদিন হচ্ছে এইটা মানে কন্টিনিউ করেন নাই, আমি দেখছিলাম। মানে এটা কিন্তু র্যান্ডম জায়গা থেকে আমাকে গালিগালাজ করছে লাইক আরকি, আপনি বুঝছেন? মানে বিষয়টা কি যে যাদের জন্য করতেছেন আপনি ওদের ভালো চাচ্ছেন, ওরাই উল্টা আপনাকে এইভাবে বলতেছে। হোয়াটস দ্য পয়েন্ট? মানে আমাকে যারা WhatsApp এ ইয়া করে করছিল তারা খুব সম্ভবত মানে চ্যানেলেরই কোনো একদিনের ফলোয়ার হবে। আমার সন্দেহ হইছে এটা। তবে এরা আমার ওয়েল উইশার না। মানে তারা আমার এটা চায় নাই যে আমি সবসময় পড়ালেখা নিয়ে কথা বলছি। এখন হুট করে বাইরে যে আরেকটা সাইট খুলে আমি কথা বলতেছি, এটাকে হুম তারা নিতেই হুম পারতেছিল হুম। না ভাই। আপনার অনেক টাইম খাইয়া ফেলছে ভাই। আপনি কোনো আমাদের সমস্যা নেই। অডিয়েন্সকে নিয়ে কিছু কথা বলেন এবং আপনার ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটি থেকে আমরা আর সামনে কি ধরনের ইমপ্যাক্টফুল কাজ পাইতে পারি ভাই, সেটা দিয়ে বলে যদি একটু ইয়া করেন। ইনশাআল্লাহ। আহ, আমি আমার এই চ্যানেল মানে শুরু করার পেছনে মেইন মোটিভ একটাই ছিল, এই ডিপ্রেসড মানুষগুলা এদেরকে জাস্ট একটা সঠিক গাইডলাইন দেওয়া। সো মানুষ মনে করে আমি মোটিভেশনাল স্পিকার, আমি হুম, কখনোই মোটিভেশনাল স্পিকার না। কারণ মোটিভেশন কখনো একটা মানুষের মধ্যে লাস্টিং ইম্প্যাক্ট রাখতে পারে না। হুম, আমি জাস্ট তাকে সঠিক একটা মানে সঠিক গাইডলাইনটা দিতে চাই যে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তোমার এগুলো নিয়ে ভাবা উচিত, তোমার নিজের লাইফটা চেঞ্জ করা উচিত। কারণ তোমার ধ্বংস করার অনেক উপায় এখানে সাজানো হয়েছে, অনেক কিছু আছে। সো আমরা ট্রাই করি প্রত্যেকটা মানুষ যেন ওই কামব্যাক করার একটা সুযোগ জীবনে পায় ভাই। কারণ দেখবেন যে কারো জীবনে একটা সুযোগ শুধু থাকে, যে ওই একটা আশার আলো যে না আমি মনে হয় পারবো, কিন্তু ওইটাও নষ্ট করে দেওয়া হচ্ছে। যখন এই রকম একটা সিস্টেম, এই অ্যাডমিশন টেস্ট হাবি জাবি, ওই জায়গাটাতেও তাকে হিট করা হচ্ছে, ওকে একটা ঘুরে দাঁড়ানোর কোনো চান্সই দেওয়া হচ্ছে না। সে কিন্তু ওই 20 বছর বয়সেই মারা গেছে, yes, সে একটা লাশের মতো এতদিন ঘুরে বেড়াচ্ছে। just আমরা চাই, দাফন হয় নাই। আমরা চাই এই মানুষগুলাকে নিয়েই কাজ করতে। সো আমরা হচ্ছে আমাদের ইউটিউবে, ফেসবুকে 21 ডে লাইফ চেঞ্জিং প্রোগ্রাম একটা শুরু করতেছি হুম, হুম, হুম। ইনশাল্লাহ, যেখানে আমরা একদম টোটালি ফ্রিতে 21 দিন 21টা স্কিল নিয়ে কথা বলবো। কেন দেখেন ভাইয়া, যখন আমার টেস্ট অনেক লো হয়ে গেছে, কি আমি কর্ন দেখতেছি, ইনস্টাগ্রামে উল্টাপাল্টা জিনিস দেখতেছি, এগুলো হচ্ছে লোয়ার টেস্ট। কারণ আমি লাইফের বাকি মানে অপোজিটটা দেখিই নাই এখন। হুম, হুম, হুম। আমার যে হায়ার টেস্টগুলো ক্রিয়েট কেউ যদি করে দেয় বা আমি যদি জানি, তাহলে হয়তো এইটার থেকে আমার এই জিনিসগুলো অনেক প্রেফারেবল মনে হবে। আমি যদি তাকে একটা এমন লাইফস্টাইল দেখাইতে পারি, ওই জিনিসগুলো যদি তার মাথায় দিতে পারি, এইসব জিনিস তার কাছে কোনো পাত্তাই পাবে না। কারণ তার টেস্ট তখন বাড়ে যাবে। আমরা চাই তার মধ্যে সেই হায়ার টেস্টটা ক্রিয়েট করতে। কথাবার্তার মধ্যে আমাদেরও অনেক ভুল থাকে, হুম, ওভারঅল হয়তো আমরা ওইভাবে বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে আসলে নলেজ নিজের মধ্যে যখন যেটা থাকবে, সেটা আরও 10টা মানুষের কাছে ছড়ায় দেওয়া। কারণ সেটা 10 জন থেকে আরও 100 জনে যাবে, এবং একটা গুড আইডিওলজি ক্রিয়েট করা। আর সবগুলা কথা আমি একটা দিয়ে শেষ করি যে আসলে দুনিয়াতে অ্যাকচুয়ালি কেউ থাকে না পাশে। ঠিক আছে? আপনি দেখবেন যে লাইফে যখন খুব টাফেস্ট একটা মোমেন্টে পড়বেন, খুব মনে হবে যে আসলে আমার মনে হয় কেউ থাকলে হয়তো ভালো হইতো, কোনো একটা হুম। ফ্রেন্ড, কোনো একটা পার্টনার, বাসার কেউ। এরকম অনেক মোমেন্ট আমাদের লাইফে ফেস করতে হবে, যেটা টাইম আমাকে একাই উঠে দাঁড়াইতে হবে। আমি জাস্ট বলব যে আমার যদি ওই প্র্যাকটিসটা থাকে যে আমি কখনো একা না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তিনি আমার সাথে সবসময় আছেন। তার ঊর্ধ্বে আর কিচ্ছু নাই। আমাকে বাঁচাইতে হলে তিনিই বাঁচাবেন। কোনো মানুষ না, কোনো সিস্টেম না, কোনো রেজাল্ট না। তাহলে আমার লাইফে কিন্তু কখনো ডিপ্রেশন আসবে না। ডিপ্রেশন জাস্ট আমার মনে হয় একটা মেন্টাল স্টেট। আমার মনে হচ্ছে আমার লাইফে সমস্যা, ভাই কোনো সমস্যা নাই ভাই। হুম। আমি নিজেও অনেক ভীষণ অসুস্থ, কিন্তু আমি সবসময় ট্রাই করি আমার লাইফের গুড জিনিসগুলোতে ফোকাস করার। চোখ দুইটা দিয়ে দেখতেছি, কান দুইটা দিয়ে শুনতেছি, কথা বলতে পারতেছি। আর কিছু মাঝে মধ্যে যখন কিছু প্রতিবন্ধী মানুষকে দেখি যে লাইক মানুষগুলো ওইরকমভাবেই সারাটা দিন কাটায় দিচ্ছে, মুখ দিয়ে লালা পড়তেছে, তারপরেও কিছু মানুষ লাইফ নিয়ে 100টা অজুহাত, 100টা এক্সকিউজ, 100টা মানে এইটা নাই, ওটা নাই, এটা কেন এমন, ওটা কেন এমন, সব কিছু অ্যাকসেপ্ট করে আগায় যাওয়ার নামই হচ্ছে লাইফ। জীবনটা এইভাবেই আমাকে করতে হবে। আর আমাদের অ্যাজ আ ম্যান আমাদের লাইফ একটা ওয়ার ভাই। Yes. আমাকে প্রোটেক্টর হইতে হবে, আমাকে প্রোভাইডার হইতে হবে, দ্যাটস অল। ওই শুয়ে বসে রিল দেখে, আচ্ছা একটা রিলেটেবল রিল শেয়ার দিলাম, কেউ শাড়ি পরছে ওইটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, এটা লাইফ না কখনোই। অ্যাজ আ ম্যান এটা কখনো লাইফ হইতে পারে না। আমি বলি যে হচ্ছে তুমি শুধু ফলো করবা, যদি একটা মেয়েরে ফলো করো সেটা হচ্ছে তুমি তোমার ওয়াইফরে ফলো করবা, এর বাইরে কাউরে না। একটা ছেলে মানুষের বৈশিষ্ট্য এইটাই হবে, দ্যাটস অল। ভাই আপনি আমাদেরকে যে পরিমাণ ইমপ্যাক্ট দিয়ে নিছেন, থ্যাংক ইউ সো মাচ টু ইউ। কারণ এইটা করতে অ্যাকচুয়াল কারেজ লাগে আর কি। মানে আমি এটার হয়তো খুব ছোট্ট একটা পোর্শন করছি, বাট এটা করে আমি দেখছি যে দ্যাট টেক্স আ লট অফ কারেজ ম্যান, ইউ আর ডুইং ইট ডেলিভারেটলি। থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা আমাদের স্টুডেন্টরাই, কারণ এই স্টুডেন্টরাই কিন্তু আপনাকে ফলো করতেছে, তারা আপনার কাছ থেকে শিখতেছে, লাইফের আদার পার্টসগুলা দেখতেছে, যেটা হয়তো আমাদের
সবসময় এর থেকে দেখানোর সুযোগটা হয় না, যে সুযোগটা হয়তো তারা আপনার কাছ থেকে এসে দেখতেছে একটা জানলা না, আরও 10টা জানলা থাকতে পারে লাইফে, যেটা হয়তো জি আল্লাহর ভাই। প্ল্যান হইতে পারে। হুম। অ্যান্ড অলসো ভাই আমাদেরকে এতগুলো সময় দিয়েছেন, এটার জন্য অনেক 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 থ্যাঙ্কস। আমার কাছে মনে হয় একটা সিঙ্গেল পডকাস্ট আপনার টোটাল এই ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটির জার্নিটা কেউ কভার করতে পারে না, আপনার জীবনের কথা অনেক পরে। তো আমি আপনাকে আবারও বলবো যে আপনার যদি সময় হয় নেক্সটে আরও কয়েকবার আসবেন, যখনই আমন্ত্রণ দিব আসবেন, আমাদের অডিয়েন্স, আমাদের স্টুডেন্টের জন্য কথা বলবেন, তারা এটা আপনার অনেক বেশি পছন্দ করবে, আমি এটা জানি। দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। আসসালামু আলাইকুম ভাই, ভালো ওয়ালাইকুম থাকবেন সালাম ভাইয়া, দোয়া করবেন শুধু, ইনশাআল্লাহ সেরা কিছু হবে। ইনশাআল্লাহ।